পার্লামেন্ট আসলে হয়ে গেছে একটা দলের একটা মানে তামাশা করার একটা জায়গায় পরিণত হয়েছে। জনগণের জন্য ভালো পলিসির পার্লামেন্টারিয়ানরা সক্রিয় থাকা এবং খারাপ পলিসি প্রস্তাবিত হলে সেটার বিরোধিতা করা, এইটুকু যদি আমরা নিশ্চিত করতে পারি তাহলে কিন্তু আমাদের সংসদটা অনেক প্রাণবন্ত এবং একটা আদর্শ সংসদ হবে। সংসদ বলতে যেটা বোঝায় সেইটা না থাকায় আমাদের কি ক্ষতি হয়েছে? একটা খারাপ পার্লামেন্ট থাকার মানে হচ্ছে জনগণকে প্রতি মুহূর্তে এটার জন্য মাসুল দিতে হবে, সেটার ব্যাপারে জনগণ সচেতন থাকুক বা না থাকুক। আমি ব্যক্তিগতভাবে চাই যে কোনো বাংলাদেশে আর কখনো 2/3 জেরে সরকার গঠিত না হোক, কারণ 2/3 এটা একটা আমাদের জন্য একটা অভিশাপ হিসেবে দেখা দিয়েছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আর কেবল প্রেজেন্টস কেমন সংসদ চাই। আর কাবেল বাংলাদেশের একমাত্র ইউএল এবং ভিডি সার্টিফাইড কেবল, যা A গ্রেড LME রেজিস্টার কপার ক্যাথোডে তৈরি এবং 100% ফ্লেম রিটার্ডেন্ট সম্পন্ন। আর কাবেল, ওয়্যারস উইদাউট ওয়ারিজ। আজ আমাদের সাথে অতিথি হিসেবে উপস্থিত আছেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার। সারোয়ার তুষার, আপনাকে আমাদের স্টুডিওতে আপনাকে ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানাবার জন্য। আপনি কেমন আছেন? জি ভালো আছি, ব্যস্ত এবং ভালো। আমাদের অনুষ্ঠানের নাম কেমন সংসদ চাই। জি, তার মানে আমরা প্রত্যাশার কথা বলবো, প্রত্যাশা নিয়ে আলোচনা করব। আপনার কাছে প্রথমে তাহলে জেনেরিক প্রশ্নটাই করি। গণঅভ্যুত্থানের পরে মানুষের ভিতরে, পার্টিকুলারলি তরুণ প্রজন্মের ভিতরে যে প্রত্যাশার জন্ম নিয়েছে, আপনি সেই তরুণ প্রজন্মেরই একজন এবং আপনি অভ্যুত্থানের নেতৃত্ব পর্যায়েও একজন ছিলেন। তো তরুণ প্রজন্ম প্রত্যাশার সাথে যদি আপনি মিলিয়ে আপনার প্রত্যাশাও আছে, কেমন সংসদ চান? আপনাকে ধন্যবাদ। কেমন সংসদ চাই এটা বাংলাদেশের জন্য এটা খুব সাধারণ প্রশ্ন হলেও এটা খুব অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, কারণ বাংলাদেশের সকল রাজনৈতিক সংকট কিন্তু এই প্রশ্নটাকে ঘিরেই আবর্তিত হয়েছে। আমরা যদি আমাদের ইতিহাসটা দেখি, এক্ষেত্রে আমি একজন সাধারণ নাগরিক হিসেবে আমার কিছু মতামত আছে, পাশাপাশি আমি জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করছি, সেদিক থেকে আমার কিছু চিন্তাভাবনা আছে। তো দুই দিকটা মিলিয়ে আমি বলার চেষ্টা করব। কেমন সংসদ চাই? আমি আসলে এমন সংসদ চাই যেখানে জনগণের, প্রথম কথা একেবারে সাধারণ কথাটাই হচ্ছে যে যেহেতু সংসদ হচ্ছে জনগণের প্রতিনিধিত্ব করা, আমরা যে সংসদীয় ব্যবস্থার মধ্যে আছি এখানে সমস্ত জনগণ তো এক জায়গায় এসে একটা সিদ্ধান্ত নেবে, সেটা সম্ভব না। ফলে জনগণের জন্য পলিসি তৈরি করার জায়গাটাই হচ্ছে পার্লামেন্ট। ফলে এখানে এমন ব্যক্তিদের যেতে হবে যারা জনগণের প্রতি কমিটমেন্ট আছে এবং যারা পলিসি মেকিং বিষয়গুলো জানেন এবং যারা প্রাণবন্ত ডিবেট করতে পারেন, যাদের অন্যের মতামত শোনার ব্যাপারে টলারেন্সটা আছে, মানে সহনশীলতা, সহাবস্থান, এ সমস্ত গণতান্ত্রিক চর্চা সম্পর্কে যথেষ্ট পরিমাণ সচেতন, এবং যেখানে মোস্ট ইম্পর্টেন্টলি সরকার বিরোধী দলের সমালোচনার ব্যাপারে ইতিবাচক, কিংবা সরকার মানে ওই যেটা আমরা অতীতে দেখে এসেছি, বিরোধী দলকে সংসদে কোনো রকম স্পেস দেওয়া হয় না এবং তারা ইভেনচুয়ালি পার্লামেন্ট বয়কট করে, এবং তার ফলে আপনি দেখবেন যে তারা যখন বিরোধী দল রাস্তায় আন্দোলন করতে যায় তখন আবার পুলিশ বাহিনী এবং সরকারি দল দ্বারা, পেটোয়া বাহিনী দ্বারা তাদেরকে নির্যাতন করা হয় এবং পলিটিক্যাল ক্রাইসিসটা বাড়তে থাকে। কিন্তু যদি পার্লামেন্টে আমরা আমাদের ডিবেটটা নিয়ে আসতে পারি এবং বিরোধী দল কেন, এমনকি এবার যে 70 অনুচ্ছেদ নিয়ে এত কথা হলো, সরকারি দলের আপনি একবার সংসদ সদস্য হয়েছেন মানে কিন্তু আপনার প্রধান কমিটমেন্টটা পিপলের কাছে। আপনি ইভেন সরকারি দলের সংসদ সদস্য হলেও, ফলে সরকারও যখন কোনো একটা পলিসি প্রস্তাব করবে, সরকারি দলের সংসদ সদস্যের ওই প্রস্তাব যদি সে মনে করে যে এটা আসলে জনগণের স্বার্থের বিরুদ্ধে, তার এটা বলতে পারা উচিত, সেই জায়গাটা থাকা উচিত। এই কারণে কিন্তু 70 অনুচ্ছেদের কথা এসেছে যে ওই ফ্লোর ক্রসিং এবং নিজের দলের অনাস্থা ভোট ছাড়া বাকি সমস্ত ক্ষেত্রে আপনি স্বাধীন মতামত দিতে পারবেন। তো আশা করি যে সংসদ সদস্যরা সেটা মানে তার প্রতিফলন ঘটাবেন। যদি এইটুকু করা যায় তাহলে অনেক কালাকানুন আসলে পাস হবে না। অতীতে আমরা দেখেছি যে, একটু বলি যে অতীতে আমরা দেখেছি যে এক ব্যক্তি, প্রধানমন্ত্রীর ইচ্ছায় যেহেতু পুরো পার্লামেন্টটা নিয়ন্ত্রিত হয়, ফলে পার্লামেন্টারিয়ানরা কিন্তু সমস্ত কালাকানুনে ভোট দেওয়া ছাড়া তাদের উপায় থাকে না। তো সেখান থেকে বেরিয়ে এসে পার্লামেন্টটাকে ফাংশনাল করা এবং গণতান্ত্রিক করা এবং সেখানে জনগণের জন্য ভালো পলিসির জন্য পার্লামেন্টারিয়ানরা সক্রিয় থাকা এবং খারাপ পলিসি প্রস্তাবিত হলে সেটার বিরোধিতা করা, এইটুকু যদি আমরা নিশ্চিত করতে পারি তাহলে কিন্তু আমাদের সংসদটা অনেক প্রাণবন্ত এবং একটা আদর্শ সংসদ হবে। এরকম একটা আদর্শ সংসদ বা সংসদ বলতে যেটা বোঝায় সেইটা না থাকায় আমাদের কি ক্ষতি হয়েছে বা কি সমস্যা হয়েছে? ভীষণ ক্ষতি হয়েছে। গত 53 বছর ইতিহাস যদি আপনি দেখেন, আমরা রাষ্ট্র হিসেবে কিন্তু স্টেবল থাকতে পারি নাই। তার কারণ হচ্ছে প্রধানত হচ্ছে যে আমাদের বিবাদমান দলগুলোর মধ্যে জাতীয় স্বার্থে ঐক্যমত্য নাই। তারা সবসময়, প্রত্যেকটা দলেরই তার নিজস্ব রাজনীতি থাকবে, নিজস্ব এজেন্ডা থাকবে, সেটা তারা অ্যাচিভও করতে চাইবে, এতে দোষের কিছু নাই। কিন্তু কিছু প্রশ্নে, রাষ্ট্রীয় প্রশ্নে, জাতীয় প্রশ্নে ঐক্যমত্য থাকতে হয়, যেগুলো আমরা
বিয়ন্ড পলিটিক্স, এগুলো রাজনীতির ঊর্ধ্বে থাকবে। এবং সেই ক্ষেত্রে বিরোধী দল যদি একটা ভালো কথা বলে তবুও আমি শুনবো, আবার সরকারি দল একটা ভালো কিছু আনলে বিরোধী দলকে খেয়ে না খেয়ে বিরোধিতা করতে হবে, এখান থেকে আমি বেরোয় আসবো। এই জিনিসটা করা দরকার ছিল, কিন্তু এখানে কনস্টিটিউশনাল অ্যারেঞ্জমেন্টটাই এমন যে সমস্ত কিছু সরকারি দলের প্রধানের কাছে এমনভাবে ক্ষমতাটা কুক্ষিগত থেকেছে অতীতে, যে কারণে বিরোধী দল অনাগ্রহী থেকেছে। এবং আপনি যদি ইলেকশনের প্যাটার্নগুলো খেয়াল করেন, 2/3 আসন পেয়ে যখন একটা দল আপনার সংসদে যাচ্ছে, তারা যে কোনো ধরনের আইন প্রণয়ন করতে পারছে, আপনার সংশোধনী করতে পারছে সংবিধানের নানা ধরনের, যেগুলো আসলে বেশিরভাগ সংশোধনীগুলোই আসলে গণবিরোধী হিসেবে এখন পরিগণিত হচ্ছে। এর ফলে বিরোধী দল পার্লামেন্টে থাকার ব্যাপারে যথেষ্ট পরিমাণ অনাগ্রহী হয়েছে, বা তাদেরকে পার্লামেন্টে বাইরে রাখারই একটা ডিজাইন ছিল। এর পাশাপাশি অনেক নির্বাচন প্রশ্নবিদ্ধ হয়েছে। সেই নির্বাচনে আপনার দেখা গেছে যে বিরোধী দল মাত্র 6-7 জন বিরোধী দল দ্বারা একটা সংসদ গঠিত, ফলে পার্লামেন্ট আসলে হয়ে গেছে একটা দলের একটা মানে তামাশা করার একটা জায়গায় পরিণত হয়েছে। তো সেখান থেকে আপনার এইটা আমাদের রাষ্ট্রকে, কিন্তু আপনি দেখবেন যে বারবার আমরা যখনই ক্ষমতা হস্তান্তরের মুহূর্তটাতে আসি তখনই আমাদের সংঘাতটা বড় আকারে দেখা দেয়। এবং এখন কিন্তু এই যে সমস্ত সংস্কারের পেছনে এটা একটা প্রধান মানে এজেন্ডা, যে ক্ষমতা হস্তান্তরের সময়টা আমরা একটা শান্তিপূর্ণ উপায় বের করতে পারবো, যাতে করে সমস্ত দলই এটা উপলব্ধি করে যে বিরোধী দলে থাকি আর সরকারি দলে থাকি, আমাকে রাজনীতি থাকতে হবে। এমনভাবে আমি সরকার হব না যে সরকারের বাইরে গেলে আমার রাজনীতি থাকবে না, আমি আওয়ামী লীগের মতো। মানে আমরা কেউ বাঘের পিঠে চড়বো না, আমি আমার কোনো এক্সিট মানে না থাকে। সবসময় যে কোনো সংস্কার, যে কোনো নিয়ম বা পরিবর্তন নিজেকে বিরোধী দলের আসনে বসিয়ে চিন্তা করা উচিত। কিন্তু আমরা যখন এবারও যখন সংস্কারের ডিবেটগুলো হলো জাতীয় ঐকমত্য কমিশনে, দলগুলো যখন একদম কাণ্ডজ্ঞান দিয়ে যেই সংস্কারগুলোকে ভালো বোঝা যাচ্ছে সেগুলোরও যখন বিরোধিতা করছে, সেইটা আমার কাছে মনে হয়েছে যে তারা নিজেদেরকে সরকার ভেবে তারপর যে আমরা সরকারে থাকলে আমাদের অসুবিধা হবে। হ্যাঁ, কিন্তু নিজেকে তারা, আমি অনেকবার বলেছি, আমি যেহেতু যেতাম জাতীয় ঐকমত্য কমিশনে, আমি বলেছি আপনারা নিজেকে বিরোধী দলের আসনে বসিয়ে দেখেন, ওখান থেকে চিন্তা করেন। যেমন বেশ কিছু গুরুত্বপূর্ণ সংসদীয় কমিটি, এটার প্রধান থাকবে বিরোধী দল থেকে, এটা কিন্তু খুব দরকার চেক অ্যান্ড ব্যালেন্সের জন্য। এর পাশাপাশি আপনার এই 17 অনুচ্ছেদের প্রসঙ্গটা আমি বললাম, এছাড়া হচ্ছে আপনার এই যে বিভিন্ন রাষ্ট্রীয় এবং সাংবিধানিক প্রতিষ্ঠান, এটা নির্বাহী কর্তৃত্বের বাইরে থাকবে। এটা একেবারে কমন সেন্স দ্বারা বোঝা যায় যে নির্বাহী বিভাগের কাজ না রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে নিয়ন্ত্রণ করা। রাষ্ট্রীয় প্রতিষ্ঠান রাষ্ট্রের প্রতিষ্ঠান, জনগণের প্রতিষ্ঠান, আর নির্বাহী বিভাগ হচ্ছে সরকার। ফলে ওই প্রতিষ্ঠানগুলোর কাজই হচ্ছে সরকারকে সবসময় একটা অডিটের মধ্যে রাখা। কিন্তু আপনি দেখবেন যে এটা বলা হয়েছে যে আপনি যদি এইটা নিয়োগ, বিশেষত নিয়োগ, দুদকের মতো প্রতিষ্ঠান, নির্বাহী মানে অন্যান্য যে মানবাধিকার প্রতিষ্ঠান, পিএসসি, এই সমস্ত প্রতিষ্ঠানের প্রধানের নিয়োগ যদি সরকার দেয়, তাহলে ওই প্রতিষ্ঠানগুলো তো সরকারের বাইরে যেতে পারবে না। এই কথাটা কিন্তু এসেছে, কিন্তু যে যুক্তি পাল্টা দেখানো হয়েছে, মানে যারা এটাকে নিয়ন্ত্রণে রাখতে চায় তারা বলার চেষ্টা করেছে যে আপনি তো সরকার পরিচালনাকে কঠিন করে দিচ্ছেন। এখন যে জিনিসটা এমনিতেই কনস্টিটিউশনালি সরকারের দায়িত্ব না, সাংবিধানিকভাবে কিন্তু ওই পদগুলোতে নিয়োগ দেওয়া সরকারের দায়িত্ব হওয়ার কথা না, এই কথাটাই যদি সংবিধানে লেখা থাকে তাহলে অসুবিধাটা কোথায়? কিন্তু মূলত যেটা হচ্ছে, এই সকল প্রতিষ্ঠানগুলোর নিয়ন্ত্রণ সরকারের দল রাখতে চাওয়ার পরিণতি কিন্তু খারাপ হয়েছে। সেখান থেকেও কিন্তু খুব বেশি আমরা লেসন নেই। শাসন ব্যবস্থার সংকটের কথা তুলে ধরলেন। এই শাসন ব্যবস্থায় সংকট থাকায় গণমানুষের জীবনে, গণমানুষের অর্থনীতিতে সেটার প্রভাব কি ছিল? প্রভাব তো প্রত্যেকটা সেকেন্ডে, মানে হয়তো যখন একটা সংসদে একটা প্রাণবন্ত আলোচনা হচ্ছে কিংবা হচ্ছে না, যেটাই হোক, এক পেশে কোনো একটা আইন পাশ হয়ে যাচ্ছে, সাধারণ মানুষ হয়তো প্রত্যেকটা আইনের গুরুত্ব বুঝতে পারে না, কিন্তু তাদের এটার ইম্প্যাক্ট কিন্তু তাদের জীবনের প্রত্যেকটা মুহূর্তে আছে। সিন্ডিকেটের দৌরাত্ম্য, আপনি এমন আইন করলেন যেন ব্যবসায়ীরা মানে সুবিধা পায়, যেন কর ফাঁকি দিতে পারে, যেন জনগণে আরও বেশি মানে নাবিশ্বাস ওঠে, কিংবা ধরেন এই যে হোল্ডিং ট্যাক্সের বিষয়, যে আপনি এখন একটা সিটি কর্পোরেশন একটা নিয়ম করেছে না, যে আপনি বাসার বা আপনার যে বাড়িতে থাকেন সেটার সেবার মানের অনুযায়ী আপনাকে হোল্ডিং ট্যাক্স দিতে হবে। এটা একটা ওয়েলকাম চেঞ্জ। তো এইরকম যে জিনিসগুলো যদি উল্টো হয় তাহলে তো জনগণকে প্রতি মুহূর্তে ভুগতে হয়। ফলে একটা খারাপ পার্লামেন্ট থাকার মানে হচ্ছে জনগণকে প্রতি মুহূর্তে এটার জন্য মাসুল দিতে হবে, সেটার ব্যাপারে জনগণ সচেতন থাকুক বা না থাকুক। কারণ এই পার্লামেন্টে প্রত্যেকটা মিনিটের পেছনে কিন্তু জনগণের অর্থ খরচ হচ্ছে। পার্লামেন্টারিয়ানরা জনগণের পয়সায় বেতন পাচ্ছে, অন্যান্য সুবিধা পাচ্ছে, ফলে তারা কি মানে ঠিকমতো পারফর্ম করছে কিনা, এটা হচ্ছে জনগণের জন্য যে মানে খুব জরুরি। তারা যদি ঠিকমতো পারফর্ম না করে, যদি ভালো পার্লামেন্টারিয়ান, যার রাষ্ট্র এবং সরকার প্রশাসন ইত্যাদি সম্পর্কে ভালো ধারণা নাই, এমন লোকেরা যদি ওখানে গিয়ে বসে থাকে, তাহলে কিন্তু পার্লামেন্টটা মানে ফাংশনাল থাকবে না। আমরা আপনার কাছে শুনলাম যে একটা ভালো পার্লামেন্ট না হলে কি হতে পারে, তাহলে আমাদের একটা ভালো পার্লামেন্ট দরকার, এটা নিয়ে কোনো ডিবেট নাই, এটা সর্বজন সম্মতভাবেই আমরা চাচ্ছি এটা ভালো পার্লামেন্ট। ফেব্রুয়ারিতে যে নির্বাচন হতে যাচ্ছে, এখন নির্বাচনী প্রচারণা কম বেশি সবাই করছে, এখন আচরণবিধি ভায়োলেট হচ্ছে কি হচ্ছে না, দ্যাটস ডিফারেন্ট ইস্যু, আমি সেটাই যাচ্ছি না। এবং আপনার 21 তারিখে প্রতীক বরাদ্দের পরে ফুল সুইং
ক্যাম্পেইন শুরু হবে। এখন পর্যন্ত সোফার যে ক্যাম্পেইনটা শুরু হচ্ছে, যারা প্রার্থী হয়েছে, আপনি দেখেছেন যারা প্রার্থী হয়েছে, এই প্রার্থীদের দিকে তাকিয়ে এদের হলফনামায় বিভিন্ন রকম ইনফরমেশন ইতিমধ্যেই পত্রপত্রিকায় পাবলিশ হয়ে গেছে। এইটাকে বিশ্লেষণ করে আপনার কি মনে হয় যে কেমন সংসদ গঠিত হতে যাচ্ছে? অনেক প্রার্থী মিথ্যা তথ্য দিয়েছেন, সেগুলো নিয়ে সোশ্যাল মিডিয়াতেও অনেক আমরা বিশ্লেষণ দেখতে পাচ্ছি। এর পাশাপাশি একচেটিয়া বলা যাবে না, অনেক ভালো প্রার্থীও এসেছেন যারা সংসদে যেতে পারলে সংসদ ডেফিনেটলি ওই প্রার্থীর ব্যক্তিত্ব এত বড় যে তিনি যে দল থেকেই আসুন না কেন কিংবা স্বতন্ত্র, তিনি আসলে যে তার বোঝাপড়া মোতাবেক জনগণের জন্য যেটা ভালো হবে সেটা করবেন, একটা গুড পার্লামেন্টারিয়ান হতে পারবেন। এরকম বেশ প্রার্থী সব দলই আছে, মানে এটা কোনো বিশেষ দলের না, এটা বিএনপির মধ্যেও বেশ কিছু ভালো প্রার্থী আমরা দেখতে পাচ্ছি যারা আসলে ভালো হবে। এনসিপির মধ্যে এরকম সম্ভাবনাময় বেশ কিছু ক্যান্ডিডেট আছেন যারা পার্লামেন্টে যেতে পারলে পার্লামেন্ট ডেফিনেটলি ভাইব্রেন্ট হবে। জামায়াত ইসলামের মধ্যে কিছু প্রার্থী বেশ ভালো আছে, আমাদের স্বতন্ত্র প্রার্থীদের মধ্যেও অনেকে আছে যারা খুবই সম্ভাবনাময় এবং তাদের পার্লামেন্টে আমি ব্যক্তিগতভাবে দেখতে চাই। ফলে এরা যদি এই যে যাদের কথা বললাম তারা যদি পার্লামেন্টে আসে, আসলে তারাই পার্লামেন্টে আসা উচিত। মানে আপনি নামগুলো হয়তো কল্পনা করতে পারবেন যে কাদের কথা বলা হচ্ছে। তারা পার্লামেন্টে আসলে ওই পার্লামেন্টটা দেশের রাষ্ট্রীয় নীতি প্রণয়নের ক্ষেত্রে বেশ একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে সরকারকে সবসময় একটা গণতান্ত্রিক আচরণ করতে বাধ্য করা, জবাবদিহিতার মধ্যে রাখা। কারণ সরকার এমনই একটা জিনিস, সবচেয়ে ভালো লোক থাকলেও সরকারের ওই একটু স্বেচ্ছাচারী মনোভাব চলে আসে, কারণ আপনি সরকার, আপনার কাছে ক্ষমতা আছে, কর্তৃত্ব আছে। ফলে তাকে চেক অ্যান্ড ব্যালেন্সে রাখাটা হচ্ছে ওই অপোজিশন যারা তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট এবং মানে সর্বদলীয় যে অপোজিশন। এবং সেই ক্ষেত্রে আমি ব্যক্তিগতভাবে চাই যে কোনো বাংলাদেশে আর কখনো 2/3 জেরে সরকার গঠিত না হোক, কারণ 2/3 এটা একটা আমাদের জন্য একটা অভিশাপ হিসেবে দেখা দিয়েছে। অতীতে যতবার 2/3 সরকার গঠিত হয়েছে 2/3 ম্যান্ডেট নিয়ে তারা এমন পরিবর্তন এনেছে যেগুলো আমাদেরকে ভালোর দিকে নিয়ে যায় নাই। কিন্তু যদি আপনি বলেন যে 2/3 কম, তাহলে কনস্টিটিউশনাল রিফর্ম বা সংশোধন লাগলে কি হবে, সেটাকে আপনি দেখবেন যে সর্বদলীয় ঐক্যমত্য হবে। আপনি যখন একটা ভালো কনস্টিটিউশনাল চেঞ্জ সাজেস্ট করবেন, কেউ কিন্তু মানে অ্যাক্রস দি পার্টি কেউ কিন্তু আপনার এটা বিরুদ্ধে যাবে না। বছর বছর সংশোধন করার দরকার নেই, প্রয়োজন হয় না। এটা আপনার চলতে ফিরতে 9-10 বছর 15-20 বছর পর পর একটা মুহূর্ত আসে যখন একটা জাতীয়, যেমন এখন আমরা যে সংবিধান অনেকগুলো পরিবর্তন আনছি, এটা কিন্তু একটা জাতীয় ঐক্যমত্য তৈরি হয়েছে যে হ্যাঁ আমাদের সংবিধানে ডেফিনেটলি প্রবলেম আছে। এমনকি যারা 72 কনস্টিটিউশন প্রণয়ন করেছেন তারাও বলছেন যে হ্যাঁ এই জায়গায় পার্থক্যটা, ডিবেটটা হচ্ছে যে একেবারেই নতুন কনস্টিটিউশন লাগবে নাকি এই কনস্টিটিউশনটাকে রিফর্ম করলেই চলবে। এটা একটা হেলদি ডিবেট, সেটা থাকুক। কিন্তু এই সংবিধানের যে প্রবলেম আছে এটা এমনকি ডক্টর কামাল হোসেন পর্যন্ত বিভিন্ন সভায় কিন্তু বলেছেন, ওনার লিখিত ড্রাফট আমি দেখেছি, তিনি পড়েছেন যে হ্যাঁ আমরা এই জিনিসগুলো আমাদের চেঞ্জ করা দরকার। এবং এটা একটা প্রগ্রেসিভ অ্যাটিটিউড। সংবিধান থেকে বলা হয় লিভিং ডকুমেন্ট, এটা সময়ের সাথে সাথে এটা বদলাবে। সময় সবকিছু যেভাবে পরিবর্তিত হচ্ছে সেই পরিবর্তনের সাথে সাথে সে নিজেকে খাপ খাইয়ে না নিলে ও তো ডেড হয়ে যাবে। তো আমরা নির্বাচনী প্রচারণা নিয়ে কথা বলছিলাম। এই প্রচারণার ভিতরে দেখবেন অনেক প্রার্থী প্রচার করছে যে নির্বাচিত হতে পারলে রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট এগুলো স্থানীয় উন্নয়নের কাজগুলো করে দেবেন। তো এই প্রচারণাকে কেন্দ্র করে অনেকেই বলছেন যে সংসদ নির্বাচন নাকি এটা আসলে স্থানীয় সরকার নির্বাচন হচ্ছে, উপজেলা পরিষদ নির্বাচন হচ্ছে। এমপিদের কাজ তো স্থানীয় পর্যায়ে এই রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট করা না, তার কাজ ল মেকিং এবং হচ্ছে ওভারসাইট ফাংশন। তাহলে যারা এই প্রতিশ্রুতি দিয়ে আসছে তারা পার্লামেন্টারিয়ান হতে চাচ্ছে, পার্লামেন্টারিয়ান আসলে মেইন ফাংশনটা কি? এইটা একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস। এবং তাহলে যে পার্লামেন্ট আমরা প্রত্যাশা করছি এই স্পিরিটে যদি তারা চলে আসেন তাহলে আপনার সেই পার্লামেন্টে আমরা পৌঁছাতে পারবো কিনা, এই বাস্তবতাটা পরিবর্তন হওয়া দরকার। কারণ দুটো ঘটনা ঘটে। এখন জনগণের দিক থেকেও প্রত্যাশা থাকে এমপির কাছে যে আমার রাস্তা ঠিক করে দেন, কারণ তিনি তো এটাই বুঝেন, জনগণকে এটাই বোঝানো হয়েছে। আবার অনেক পার্লামেন্টারিয়ান যারা হতে চাচ্ছেন তারা পার্লামেন্টারিয়ান ব্যাপারটা বা ল মেকার ব্যাপারটা বুঝতে পারেন না। তারাও মনে করেন যে আমার কাজ হচ্ছে এইসব, এবং সেখান থেকে 1% 2% কমিশন খাওয়া, এটা অনেকে এখনও কিন্তু এই ট্র্যাডিশনটা আছে। কিন্তু আসলে তো আমরা সবাই জানি যে আমরা যদি একটা শক্তিশালী স্থানীয় সরকার করতে পারতাম, আপনি দেখবেন যে এবার দুর্ভাগ্যজনক বিষয় হচ্ছে স্থানীয় সরকারের যে প্রতিবেদনটা দেওয়া হলো সংস্কারে, এটা কিন্তু কমপ্লিটলি গায়েব করে দেওয়া হয়েছে। কিন্তু আমরা যদি সুনির্দিষ্টভাবে বলি যে শক্তিশালী উপজেলা পরিষদ করতে পারতাম, ইউনিয়ন পরিষদ করতে পারতাম, হ্যাঁ এটা যদি হতো তাহলে কিন্তু এই যে স্থানীয় জনপ্রতিনিধির কাছে জনগণের যে আকাঙ্ক্ষা, এই রাস্তার জন্য সে যাবে কিন্তু ওই উপজেলা পরিষদের চেয়ারম্যানের কাছে, ইউনিয়ন পরিষদের বা পৌরসভার চেয়ারম্যানের কাছে। আর সংসদ সদস্য উনি যিনি, তার কাজ হচ্ছে ল মেকিং করা, ভালো আইন প্রণয়ন করা। এবং আমরা এই কথাটা বলতাম যে যদি আপনি শুধুমাত্র 300 এমপির দুদকের এত কিছু করার দরকার নাই,
দুদক যদি 300 এমপির পেছনে লেগে থাকে যে তাদের আমরা হলফনামায় তারা যেটা বলেছে এটার সাথে টাইম টু টাইম তাদের সম্পদ বৃদ্ধি বা এটার মানে আপডেটটা কি এটা আমরা জনগণকে জানাবো 6 মাসে 1 বছরে, তাহলে যদি এমপিদেরকে আপনি দুর্নীতি করতে না দেন, তারা ওই রাস্তা বন্ধ হয়ে যাবে, তাদের কাছে আবার আইন প্রণয়ন করার ক্ষমতা আছে, তাহলে তারা এমন আইন প্রণয়ন করবে যে স্থানীয় পর্যায়ে জনপ্রতিনিধিরা আর দুর্নীতি করতে পারবে না। আপনার কাছে আইন প্রণয়নের ক্ষমতা আছে, অ্যাট দ্য সেম টাইম আপনি আবার দুর্নীতি করতে পারছেন না, তাহলে আপনি কিন্তু অন্যকে দুর্নীতি করতে দিবেন না। এটা খুব সহজ ছিল, মানে একেবারে প্রত্যেকটা নদী খনন না করে 3টা প্রধান নদী, এই 3টা প্রধান নদী যদি আমরা পানির ফ্লোটা ঠিক রাখতে পারি তাহলে কিন্তু সমস্ত নদীর পানির ফ্লো অটোমেটিক্যালি ঠিক হবে। ফলে এখানে এটা একটা আমার ধারণা আস্তে আস্তে চেঞ্জ হবে, এটা জেনারেশনের একটা প্রশ্ন। এই জেনারেশনের পলিটিশিয়ানরা তারা কিন্তু এটা বুঝতে পারেন যে আমার কাজ কিন্তু সংসদ সদস্য হিসেবে রাস্তার ঠিক করা না। এটা তো আপনার কাছে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট মনে হয় না? কারণ একজন এমপি তো বিভিন্ন কমিটি থেকে হাউজে থেকে ওভারসাইট ফাংশন করা তার দায়িত্ব। কোন মন্ত্রণালয়ের কি এক্সপেন্ডিচার হচ্ছে, কোন আইন প্রপারলি বাস্তবায়ন হচ্ছে কিনা সে ওভারসি করবে, কিন্তু ওভারসির জায়গা থেকে সে যখন এক্সপেন্ডিচার ব্যয়ের সাথে নিজেই জড়িত হয়ে যায়, আপনি বলছিলেন 1% 2%, তাহলে এটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট? এটা মারাত্মক কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট এবং এটা সমস্ত দুর্নীতির মানে সূতিকাগার। এই যে সংসদ সদস্যদের যে 5 বছর মেম্বার অফ পার্লামেন্ট থাকার পরে তার যে সম্পদের একটা বিরাট স্ফীতি আমরা দেখতে পাই, এটা কিভাবে হয়? তার কি কোনো আলাদিন চেরাগ পেয়েছিলেন? পান নাই, কিন্তু সমস্ত প্রকল্প সমস্ত কাজ যেহেতু তিনি নিয়ন্ত্রণ করছেন এবং বেসিক্যালি এই ব্যবস্থাটার কারণেই স্থানীয় জনপ্রতিনিধিরা ডিসফাংশনাল। তাদের কাজ হচ্ছে আপনার আগে প্রথমে একজন জনপ্রতিনিধি হন একটা আসনের, তিনি ওই আসনের রাজা, এবং তিনি যেটা করেন যে তার লোক সেট করেন, ইউনিয়নের চেয়ারম্যান সব তিনি তার মতো করে সেট করেন এবং নির্বাচনগুলো সেভাবে হয়। কিন্তু ওই যে যারা আপনার একেবারে জনগণের সেবা করবে এবং ইন্ডিপেন্ডেন্টলি উঠে আসবে, এই ধরনের স্থানীয় প্রতিনিধিরা কিন্তু উঠে আসতে পারে না এই ব্যবস্থার কারণে। ফলে এটার এই সংস্কারটা সবচেয়ে বেশি, সেপারেশনটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ছিল। আনফরচুনেটলি সেটা এবার পুরোপুরি হচ্ছে না। তাহলে এটা যদি আমরা কখনো করতে পারলে যারা স্থানীয় উন্নয়নমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকতে চায়, লোকাল পলিটিক্স, এটা বেসিক্যালি লোকাল স্থানীয় রাজনীতি, তারা তো তাহলে আর এমপি হতে আগ্রহ দেখাবে না। মানে এখন যে এমপি হতে আগ্রহ দেখাবে না, এমপি হতে আগ্রহ না দেখালে তাহলে এইখানে তো রেস কম্পিটিশনটা কমে যাবে। তাহলে এখন যে মানি এবং মাসল পাওয়ারের যে ইউজটা হয়, কোটি কোটি টাকা খরচ করার কথা বলা হয়, একজন উপদেষ্টা বলেছিলেন বোধহয় 15 থেকে 20 কোটি টাকার প্রয়োজন হয়। তো একজন এমপি যখন 15 থেকে 20 কোটি টাকা খরচ করে এমপি হয়, এটাকে বলা হয় ইলেকশনের ইনভেস্টমেন্ট। সে তো রিটার্ন এক্সপেক্ট করে। এই রিটার্নটা বন্ধ করার উপায় কি? তাহলে রিটার্ন বন্ধ করার উপায় হচ্ছে যে আপনি তার যে এমপি পদটা তো একটা লুক্রেটিভ পদে পরিণত হয়েছে, ওই লুক্রেটিভ পদ যে সমস্ত কারণে পরিণত হয়েছে সেগুলো যদি আমরা বন্ধ করতে পারি, এর মধ্যে একটা হলো আমি বললাম যে আপনি তার দুর্নীতি করার এটা বন্ধ করে দেন এবং এমপি সাহেব উন্নয়ন প্রকল্পে থাকতে পারবে না। আপনি যদি শুধু এইটুকু বন্ধ করে দিতে পারি আইন করে আমরা, যে আপনি শুধু ল মেকিংয়ে থাকবেন, তাহলে এবং স্থানীয় উন্নয়ন প্রকল্পে আপনি অবশ্যই ওভারসি করবেন, বাট আপনি এখানে ইন্টারফেয়ার করবেন না। এইটা করা গেলে আপনি দেখবেন যে এত ইনভেস্টমেন্ট করে এমপি হতে চাওয়া এবং মানে যে কোনো ব্যক্তি এমপি হতে চাচ্ছে এটা কমে যাবে, কারণ সে আর ইনভেস্ট করবে না। সে এটাকে ইনভেস্টমেন্ট, সে ভাবছে যে আমি 15 কোটি টাকা খরচ করবো, আমি তো 1500 কোটি টাকা উঠাবো 5 বছরে। এইটা বন্ধ হয়ে যাবে এবং এটা বন্ধ করতে পারলে দেখবেন যে ভালো লোকেদের জন্য। এবং এই জন্য আরেকটা জিনিস ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে এই কথাটা এবার উঠেছে কিন্তু ভুলভাবে উঠেছে বলে আর এটা তেমন একটা আমলে নেয় নাই। লিমিটেড পরিসরে হলে আমাদের পিআর ইন্ট্রোডিউস করা উচিত, অর্থাৎ যেটা নেপালেও আছে মিক্স পার্লামেন্ট। এখানে যদি আপনি একটা লিমিটেড অন্তত 100 খানেক এমপি থাকেন যারা পিআরের মধ্যে দিয়ে এসেছেন, তাহলে কিন্তু তাদের ওই এলাকা ভিত্তিক চাপটা থাকবে না। এবং এলাকা ভিত্তিক চাপ তখন পুরো জিনিসটা আসবে যে উপজেলা চেয়ারম্যান আছেন, ইউনিয়ন এবং পৌরসভার চেয়ারম্যান আছেন, তারা আসলে স্থানীয় প্রতিনিধি। অর্থাৎ আমি বলতে চাচ্ছি যে এই যে স্থানীয় পর্যায়ের এই জনপ্রতিনিধির উপরে যে এমপি সাহেবের একটা ব্যাপক কর্তৃত্ব এবং লাগাম, এটা যদি আমরা উইথড্র করতে পারি তাহলে আপনি দেখবেন যে আমাদের এই বর্তমান পরিস্থিতিটা অনেকটা পরিবর্তন হবে এবং এটা আসলে খুবই জরুরি। আপনি নেপালের পিআর সিস্টেমের কথা বলছিলেন, নেপালে মিক্স সিস্টেম, ওরা হচ্ছে 100-র মতো হয়তো পিআর থেকে আসে, কিন্তু পরে দেখা গেছে ওদেরই স্টাডিতে আসছে, পত্রপত্রিকার রিপোর্টে, যে রাজনৈতিক দলগুলো এটাকে কোটা হিসেবে নিয়ে অ্যাবিউজ করছে, স্বজনপ্রীতি করেছে। মানে আবার এটা একটা এক্সাম্পল ওদের আছে। আমাদের এখানে আপনি বলছেন সংবিধানের আর্টিকেল 70 শিথিল হলে এমপিরা ফ্রিলি কথা বলতে পারবে এবং তারা বিভিন্ন ইস্যুতে ভোটদানের স্বাধীনতা ভোগ করতে পারবে। কিন্তু এখন দলগুলো যেভাবে পরিচালিত হয়, দলগুলোর ভিতরে কি সেই চর্চাটা হচ্ছে, সেই পরিবর্তনটা আসছে যে গণতান্ত্রিক একটা অ্যাটমসফিয়ার হবে, দলগুলো নিজেদের গঠনতন্ত্র ঠিকমতো মেনে চলছে, নিজেদের ভিতরে গণতন্ত্রের চর্চা হয়, যদি সেগুলো ঘাটতি থাকে তাহলে সংসদে যেটা আমরা এক্সপেক্ট করছি সেটা কিভাবে সম্ভব? শুধু 70 রিল্যাক্স করে দিলেই কি সেটা পসিবল হবে? না, শুধু 70
70 একটা মানে ন্যূনতম সংস্কার যেটা আপনাকে করতে হবে, কিন্তু আরো অনেক ব্যাপার আছে, যেমন সংসদীয় কার্যপ্রণালী আমি মিন বিধি। করতে চাচ্ছি রাজনৈতিক সংস্কৃতি, হ্যাঁ, যে I রাজনৈতিক understand, I সংস্কৃতি understand. গড়ে উঠেছে। পার্লামেন্টের ক্ষেত্রে ওই সংসদীয় কার্যপ্রণালী বিধি একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার, সেখানে আপনার আরো কিছু পরিবর্তন দরকার, আদারওয়াইজ স্পিকার এবং যিনি প্রধানমন্ত্রী তার একটা প্রতাপ থেকেই যাবে। এর বাইরে আপনি যে রাজনৈতিক দলের কথা বলেছেন এটা অত্যন্ত মানে গুরুত্বপূর্ণ। এবার এত সংস্কার নিয়ে কথা হলো, কিন্তু রাজনৈতিক দলের সংস্কার কিন্তু সেখানে হয়নি। সেটাই আগের সংস্কার জরুরি ছিল না, সবচেয়ে আগের দরকার ছিল রাজনৈতিক দলের সংস্কার। কারণ আমরা যে পার্লামেন্ট এক্সপেক্ট করছি, পার্লামেন্ট ফাংশনাল হবে কি হবে না, কতটা ইফেক্টিভ হবে, এটা ডিপেন্ড করে কিন্তু ব্যাকবেঞ্চার এমপিদের উপরে, মানে যারা ক্যাবিনেটের সদস্য না, তাদেরকে আমরা ইউজুয়ালি বলে থাকি ব্যাকবেঞ্চার, তারাই কিন্তু মোস্ট পাওয়ারফুল পার্লামেন্টে। তো যদি আপনার এই রাজনৈতিক সংস্কৃতিতে ওই পরিবর্তনটা না আসে, গণতান্ত্রিক অ্যাটমসফিয়ার না আসে, তাহলে 70 আমি যতই ওপেন করে দেই, দলের স্বার্থটাকেই যদি এমপিরা ঊর্ধ্বে তুলে ধরে, তাহলে 70 থাকলে কি আর না থাকলে কি কোনো মিন করে না। সেই জায়গায় আপনি যেটা কথাটা শুরু করছিলেন, যে সেই জায়গায় আসলে কোনো আলোচনা হলো না, পরিবর্তন হলো না, আপনারাও কেন এই বিষয়টা নিয়ে সামনে এগিয়ে আসলেন না, আলোচনায় আনলেন না? আমরা কিন্তু এই কথাগুলো বলেছি, এবং ঘটনা হচ্ছে যে আমরা নতুন দল হিসেবে যখন এই কথাগুলো বলেছি, তখন আমাদের বয়স ইত্যাদি বিবেচনা বলা হয়েছে, এগুলো আসলে ওরা তো কোনোদিন রাষ্ট্র পরিচালনা করেনি, ওরা এগুলো বোঝে না, ওরা হচ্ছে ইমপ্র্যাকটিক্যাল, ওরা হচ্ছে একটু আবেগী, এই ধরনের ভাবে আমাদেরকে ফ্রেমিং করা হয়েছে। কিন্তু প্রত্যেকটা কথাই যৌক্তিক ছিল, যে কিভাবে মানে রাজনৈতিক দলের আয় ব্যয়টা কিভাবে হয়, কিভাবে আপনি প্রধান নেতা নির্বাচন করছেন, তিনি যে আবার সরকার প্রধান থাকতে পারবেন না, এই জিনিসগুলো সারা পৃথিবীতে কিন্তু বহুল চর্চিত, সেই কথাগুলো আমরা বলেছিলাম। কিন্তু সেটা তো আর একা কোনো দলের পক্ষে করা সম্ভব না। এটা কিন্তু আপনি দেখবেন যে আমাদের যে টোটাল পলিটিক্যাল কালচার, এখানে কোনো কাউন্সিলের মাধ্যমে নেতা নির্বাচিত হয় না। কিভাবে নেতা নির্বাচিত হয়ে যায় সেটা কেউ জানে না। একজন যিনি একবার এমপি হয়েছেন, সেখানে তার ছেলেমেয়েরা চলে আসে, হ্যাঁ, এইভাবে ঘটছে। এখন এইখানে অনেক পরিবর্তনের দরকার আছে আমাদের রাজনৈতিক দলগুলোর, কিন্তু সেইখানে আমরা সবচেয়ে পিছিয়ে। যেমন প্রার্থী সবাই মনোনয়ন দিয়েছে, এনসিপি মনোনয়ন দিয়েছে, জামাত মনোনয়ন দিয়েছে, বিএনপি মনোনয়ন দিয়েছে, আরপিওতে একটা বিধান আছে, এবং প্রত্যেকটা রাজনৈতিক দলের গঠনতন্ত্রেও সেই বিধানটা আছে যে আসন ভিত্তিক তৃণমূল থেকে একটা প্যানেল আসবে, 3 মেম্বার্স প্যানেল। তৃণমূল ডিসাইড করবে যে আমার এই আসনে কারা কারা এমপি হতে চায়, 1, 2, 3 করে 3 জনের একটা প্যানেল তারা পার্লামেন্টারি বোর্ডের কাছে পাঠাবে। যখন এটা ইন্ট্রোডিউস করা হয় 2008 সালে, তখন এটা ছিল ম্যান্ডেটরি ফর পার্লামেন্টারি বোর্ড, যে এই 3 জনের ভিতর থেকেই একজনকে পিক করতে হবে। এটা মূল উদ্দেশ্য ছিল মনোনয়ন বাণিজ্য বন্ধ করা, যাতে টাকার বিনিময়ে সেল না হয়। তৃণমূল যাকে চায় কম্পিটিশন করে তাকেই নিয়ে আসতে পারবে। এটা দলগুলোর গঠনতন্ত্রেও আছে। পরে এটা ম্যান্ডেটরি জায়গা থেকে অপশনাল করে আসছে, কনসিডার করবে। কিন্তু এই নির্বাচনে কোনো দলই আমাদের জানা মতে এই কাজটা তো করে নাই। এটা সত্য। তাহলে যে দল নিজেদের গঠনতন্ত্র মানে না, সেই দল দেশের গঠনতন্ত্র বা দেশের সংবিধানকে অনার কতটুকু করবে? একটা অগণতান্ত্রিক দলের পক্ষে মানে তারা যখন রাষ্ট্র ক্ষমতায় যাবে, রাষ্ট্রের গণতন্ত্র নিশ্চিত করা সম্ভব না। এটাই আমাদের প্রধান ডিলেমা, যে আমরা রাষ্ট্রীয় আইন কানুন ইত্যাদি নিয়ে অনেক কথা বলছি, কিন্তু যারা ক্ষমতায় যাবে, ক্ষমতার তো একটা ফিজিক্যাল চেহারা আছে, এটা রাজনৈতিক দলের মধ্যে প্রকাশিত হয়। তো তারা যদি গণতান্ত্রিক না হয়, তাহলে কিন্তু এই যে চ্যালেঞ্জগুলো মানে চেঞ্জগুলো আসছে, এই চেঞ্জগুলো তারাই আসলে আন্ডু করে দেওয়ার জন্য সবসময় চেষ্টা করবে। এবং মনোনয়নের ক্ষেত্রে আপনি যেটা বললেন, এটা অনেক দিনের একটা তর্ক। আমরা চেষ্টা করেছি যে আমরা যখন প্রাইমারিলি 125 জনে মনোনয়ন দিয়েছি, সেখানে আমরা চেষ্টা করেছি তৃণমূলের, আমরা ইন্টারভিউ নিয়েছি, কথা বলেছি তাদের সাথে, এবং তাদের কার কি স্কিল, কাকে কোথায় দিলে ভালো হবে, এইগুলো আমরা ডাটাগুলো কালেকশন করেছি। এটা আমাদের জন্য একটা খুব ভালো চর্চা হয়েছে এবার। তো অন্যান্য দল বা বেশিরভাগ দলই কিংবা কোনো কোনো ক্ষেত্রে এনসিপিও কিন্তু সব ক্ষেত্রে এই যে নতুন চর্চাটা, এটা পুরোপুরি আমরা ফলো করতে পারি নাই। এটা কারণ হচ্ছে বিদ্যমান যে সংস্কৃতির ডমিনেন্ট যে পলিটিক্যাল কালচারটা আছে, এইটার এখনও চাপ রয়ে গেছে প্রচণ্ডভাবে। ফলে হচ্ছে আপনার চেঞ্জগুলো আস্তে আস্তে করতে হবে। কিন্তু আরপিওর ক্ষেত্রে যেটা আপনি বললেন, আরপিও মেনটেন করছে কিনা দলগুলো, এটা কিন্তু মনিটর করার দায়িত্ব হচ্ছে নির্বাচন কমিশনের। তো এখন ধরেন আপনি এই যে এবার 5% উমেন, নারীদেরকে আপনার লেখা ছিল জুলাই সনদের মধ্যে যে 5%, ন্যূনতম 5%। প্রথমে তো এটা ছিল যে 100 আসনে, সেখান থেকে কথাটা সরে আসলো যে 5%, এবং তারপর আপনি গ্র্যাজুয়ালি বাড়াতে থাকবেন। এটা 5% নারীকে মনোনয়ন দিতে হবে। তো এটা তো কোনো দলই করে নাই। আপনি কিন্তু আমরা এটা বলতে পারি, শেষ পর্যন্ত যে 44 জন প্রত্যয়নপত্র জমা দিয়েছে নির্বাচন কমিশনে, সেখানে কিন্তু 5% আমরা ক্রস করতে পেরেছি। আপনার এখানে আমাদের ডেটা বলছে 51টি রাজনৈতিক দল নির্বাচনে অংশ নিচ্ছে, প্রার্থী দিয়েছে, এর ভিতরে 30টাতে কোনো নারী প্রার্থী নাই। আপনার কাছে আমার প্রশ্নটা ছিল এটাই, যে তাহলে জুলাই সনদ যারা স্বাক্ষর করলো, তাহলে নির্বাচন প্রক্রিয়া শুরুতেই তো তারা এটা ভায়োলেট করছে কিনা?
অবশ্যই করছে। তাহলে violate যারা করছে। প্রথমেই ভায়োলেট দিয়ে শুরু হচ্ছে তাদের উপর আপনি কতটুকু ডিপেন্ডেন্ট হতে পারবেন যে তারা জুলাই সনদ পুরোপুরি বাস্তবায়ন করবে? এখানে তো রিস্ক থেকে যাচ্ছে। এখানে হলো গণভোট, যেহেতু জনগণ অ্যাপ্রুভ করে দিচ্ছে, বা আমরা ধারণা করতে পারি, আশা করতে পারি যে জনগণ এটা অ্যাপ্রুভ করবে, ফলে এইটা তো মানে রাজনৈতিক দলগুলো যদি আবার এটাকে মানে না মানে, তাহলে কি হলো যে আপনি জনগণের ইয়েটাকে, যেমন তত্ত্বাবধায়ক সরকার এটা জনগণের একটা আন্দোলন ছিল, এটাকে পরবর্তীতে আপনি 2/3 জোরে বাতিল করে দিলেন, সেই একটা এক্সাম্পল আবার সেট হবে। আশা করি যে রাজনৈতিক দলগুলো সেটা করবে না, কিন্তু ইতিমধ্যেই কিন্তু ভায়োলেশন দিয়েই কিন্তু শুরু হচ্ছে, এই যে 5% মর্নিং শোজ দ্য ডে। রাইট। এখন এটা উচিত ছিল, এটা আমি কখনোই মনে করি না যে আপনি কারোর সদিচ্ছার উপর ছেড়ে দেওয়া উচিত না, যে আমরা এটা চাই আপনারা করেন। এটা উচিত হচ্ছে এটাকে আপনার মানে এনফোর্স করা। তো এনফোর্স করার দায়িত্ব কিন্তু নির্বাচন কমিশনের। তারা কিন্তু নমিনেশনের যে আপনি যখন তারা দেখা উচিত ছিল যে আপনার তো ভাই 5% আমরা পাচ্ছি না দল হিসেবে, দলকে অ্যাকাউন্টেবল। আপনি যেমন এই যে যেমন আমরা যখন রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নগুলো জমা দিলাম, তখন আমি কি দলের প্রার্থী কিনা এটা বোঝার উপায় কি? ওই দলের একটা প্রত্যয়নপত্র। এটা ছাড়া কিন্তু অনেকের মনোনয়ন কিন্তু বাতিল হয়েছে, কারণ হলো তারা ধানের শীষ প্রতীক চেয়েছে কিন্তু তাদের দলীয় প্রত্যয়নপত্র নাই। আপনারা তো দাবিও জানাতে পারতেন যে 5% নমিনেশন দেওয়ার বিধানটা আরপিওতে সংযুক্ত করা হোক। এটা তো আরপিওতে আছে সম্ভবত এখন। নাই। এটা আচ্ছা, এটা তাহলে আরপিওতে না থাকলে জুলাই সনদে যখন এটা পাস হয়ে যাবে তখন কিন্তু এটা মানে আবার যখন এটা তফসিলে যুক্ত হবে, ততদিন তো ইলেকশন হয়ে গেল। এই ইলেকশনে হলো না, এই ইলেকশন হলো না, কিন্তু ব্রিজ হ্যাঁ এইবার যেহেতু এটাকে এনফোর্স করার কথা চিন্তা করে নাই সরকার, কিন্তু আবার এনফোর্স করার কথা চিন্তা করে না এটাও বলা যাবে না, কারণ এই নির্বাচনটা হচ্ছে জুলাই সনদ বাস্তবায়ন আদেশের ভিত্তিতে। জুলাই সনদের একটা আদেশ দেওয়া হলো, সেই আদেশের মধ্য দিয়ে কিন্তু আপনি গণভোটটা করছেন। তো সেই আদেশটা কিন্তু এটা মানে লজিক্যালি এটা ইমপ্লাই করে যে আপনার এটা করার কথা ছিল, এবং সেইটার জন্য সরকার দলগুলোকে কোনো ধরনের চাপ দিয়েছে আমরা এটা দেখতে পাইনি। সরকারের বা নির্বাচন কমিশনের উচিত ছিল যে এটা মনিটরিং করলে রাজনৈতিক দলগুলো বাধ্য হতো, এবং এটা আসলেই যে এটা বললেন 30টা বেশি দলের একজন নারী সদস্য নাই। ভালো সংসদ আমরা এক্সপেক্ট করছি, তাহলে সেই সংসদ এই যাদের নারী সদস্য নাই, আমরা হাইপোথেটিক্যালি যদি ধরে নেই যে নির্বাচনে তারা ভালো করলো, মানে হয় সরকার গঠন করলো অথবা বড় একটা অংশ জয়লাভ করলো, তাহলে আগামী পার্লামেন্ট তো ইনক্লুসিভ পার্লামেন্ট হওয়ার সম্ভাবনা শুরু থেকেই এটা কিছুটা হোঁচট খেয়েছে। এখানে দুটো এখনো মানে শেষ রক্ষা আছে আমি মনে করি, যে যেটুকু হয়ে গেছে সেটা তো হয়েই গেছে, এখন বাকিটুকু আপনাকে ড্যামেজ কন্ট্রোল করার জন্য করা উচিত, যেটা উচ্চ কক্ষে একটা পার্সেন্টেজ অফ উমেন মানে তাদের রাখা উচিত, এবং প্রত্যেকটা দলের সেটা নিশ্চিত করা দরকার। এইটা যেমন ধরেন আপনি আপনার দলের 5%, যেহেতু এখানে আপনি কথা ছিল আপনি রাখেন নাই, তাহলে 5% আপনি যে কটা আসন পাবেন তার 5% আপনি উচ্চকক্ষে নারী পাঠান। এর বাইরে যে আরেকটা যে সংরক্ষিত আছে এটা তো আছেই, এটাও তো যেন নিশ্চিত করে প্রত্যেকটা দল নিশ্চিত, সেটা তো করতে আপনি বাধ্য, আদারওয়াইজ ওখানে তো 100 জন যে 100টা আসন, এখন তো সংরক্ষিত নারী আসন বাড়িয়ে 100 করা হয়েছে, তো সেখানে তো নারী প্রার্থী আপনাদেরকে দিতেই হবে। কিন্তু অবশ্যই যে মূল যে পার্লামেন্টারিয়ান সেখানে আরও বেশি মানে একটা কনসিডারেবল অ্যামাউন্টের নারী সংসদ সদস্য থাকাটা উচিত ছিল। আগামী পার্লামেন্টে নারী আসন সংখ্যা 50ই থাকবে, কারণ যেহেতু সংবিধানের মধ্যে আমরা সংশোধন করতে পারিনি। না, এটা 100 হবে, কারণ এটা সংশোধন করার পরে 100 হবে, কিন্তু এর মধ্যেই হবে আর 50 আছে। হ্যাঁ, এখন পর্যন্ত 50 আছে, কিন্তু যেহেতু এটা 100 গৃহীত হয়েছে, এটা 100তে আসবে। করতে করতে 1 বছর 2 বছর যে সময় লাগবে, ওই সময়টা তো আপনার রিপ্রেজেন্টেশন তাদের থাকছে না আসলে বেসিক্যালি। আপনি রাজনৈতিক দলগুলোর আরেকটা ভালো পয়েন্ট রেজ করেছেন, আয় ব্যয়ের যে স্বচ্ছতার অভাব। এটা অনেক পুরনো দিন থেকেই এটা এই সমালোচনার মুখোমুখি রাজনৈতিক দলগুলো। নির্বাচন কমিশনে বছর শেষে তারা যে হিসাব জমা দেয়, নির্বাচন কমিশন সেটা অফিসিয়ালি পাবলিশও করে না, কখনো এটা স্ক্রুটিনিও করে দেখে না। এমনকি নির্বাচনের পরে প্রার্থীরাও যারা নির্বাচনের ব্যয়ের হিসাব জমা দেয়, নির্বাচন কমিশন কোনোদিন সেটা কিন্তু স্ক্রুটিনি করে দেখে না যে সত্য দিয়েছে বা মিথ্যা দিয়েছে। এটা আমাদের একটা কালচার। তো দলগুলোর ভিতরে যে আর্থিক অস্বচ্ছতার অভিযোগ দীর্ঘদিনের, এই ক্ষেত্রে এনসিপি কি কোনো গুড এক্সাম্পল স্থাপন করতে পেরেছে? এনসিপি একটা গুড এক্সাম্পল সেট করতে পেরেছিল, সেটা হচ্ছে যে আয় ব্যয়ের ক্ষেত্রে যে আপনি ওই যে ডোনেশন যে একটা মডেল তারা তৈরি করেছিল, যে কমপ্লিটলি স্বয়ংক্রিয় একটা মডেল। আপনি ওয়েবসাইটে ঢুকলে দেখতে পারবেন কত টাকা ইন হচ্ছে, কত টাকা কিভাবে ব্যয় হচ্ছে, এটা কিন্তু একটা মডেল তারা দাঁড় করেছিল। এখনো পর্যন্ত একমাত্র দল আমি বলবো, অন্য কোনো দল কিন্তু এই চর্চাটা করে নাই। এবং আমাদেরকে বলা হচ্ছে ডোনারদের আইডেন্টিটি ডিসক্লোজ করেন কারা কারা ডোনার। এটা ধরেন আপনি নিজেই কমফোর্টেবল না, যিনি আমাদেরকে ডোনেশন দিচ্ছেন, একটা ধরেন 50,000 টাকা 60,000 টাকা, এগুলো তো খুব বড় অ্যামাউন্ট না, কিন্তু যিনি দিচ্ছেন তার জন্য হয়তো অনেক বড় অ্যামাউন্ট। এখন তিনি হয়তো নিজেই কমফোর্টেবল না যে তার নামটা প্রকাশ করা হোক, কারণ বাংলাদেশের পলিটিক্যাল কালচারে এমন যে সে আসলে রোশান হলে পড়তে পারে,
এই কারণে সমস্ত দল যতক্ষণ পর্যন্ত এই ব্যাপারে স্বচ্ছ বা একই ধরনের আচরণ না করছে, ততক্ষণ একটা দল কিন্তু এটা করে শুধু শুধু আমরা যেটুকু টাকা পয়সা আমাদের শুভাকাঙ্ক্ষীরা দিচ্ছেন এটুকু কিন্তু দেবেন না, এবং বরং সে আসলে হয়রানির মুখে পড়বে। এ কারণে এটা হয়রানির মুখে নানাবিধ, যারা সরকার গঠন করবে তারা হয়রানি করবে, বিভিন্ন এজেন্সিস তারা আসলে ওই লোকের পেছনে লাগবে, তার জীবন হারাম হয়ে যেতে পারে, মানে তার শান্তি নষ্ট হয়ে যেতে পারে, এরকম সম্ভাবনা আছে। ফলে আমি মনে করি যে হ্যাঁ, এনসিপি একটা কমিটমেন্ট দেখিয়েছে, কিন্তু এনসিপিও বিদ্যমান পলিটিক্যাল কালচারের চাপে পুরোটা আসলে মানে সবসময় মেনটেন করতে পারছে সেটা বলা যাবে না। কিন্তু এখানে সবাই যদি এগিয়ে আসে, নতুন দল হিসেবে আমরা অবশ্যই এই যে জিনিসগুলো, কমিটমেন্টগুলো আমরা দিয়েছি সেগুলো রক্ষা করার ক্ষেত্রে আমরা পজিটিভ আছি। কিন্তু আমাদের একার পক্ষে সব কিছু করা সম্ভব না, বা সব বার্ডেন আমাদের উপর দেওয়াও ঠিক হবে না। সব দল সব আগের মতো করবে, আর এনসিপি শুধু কারণ সব দল আগের মতোই পলিটিক্স করবে, সেটা তারা যে নতুন একটা বন্দোবস্ত করবে, নতুন একটা সিস্টেম ইন্ট্রোডিউস করবে, এই ঘোষণা তো তারা দেয়নি। এবং সেই স্বপ্নটা প্রত্যাশাটা আপনারা জন্ম দিয়েছেন, যে কারণে আপনাদের উপরে কিন্তু স্ক্রুটিনি অনেক বেশি। না, এতে কোনো দোষের কিছু নাই, কিন্তু একটা জিনিস হচ্ছে যে নতুন বন্দোবস্তটা হওয়া উচিত, এটা হলো ঔচিত্যের প্রশ্ন। কিন্তু এটা একা কোনো দল করতে পারবে না, আমি শুধু এই কথাটা বলছি। যেমন ধরেন আমি যখন এলাকার রাজনীতিতে করলাম, তখন আমি এটা নতুন বন্দোবস্তের মানে কমিটমেন্টের মানুষ হিসেবে শোডাউন দেয়া ইত্যাদি পুরনো যে কালচারগুলো, মাসেল পাওয়ারের, এগুলো আমি করবো না, এটা আমার সিদ্ধান্ত ছিল। বাট আমি যেটা দেখলাম যে আমি একটা নতুন প্রার্থী হিসেবে যদি আমার নিজেকে পরিচিত করাতে হয় এলাকার মধ্যে, দুটো দলের অলরেডি দুজন প্রার্থী স্ট্রংলি দে হ্যাভ দেয়ার প্রেজেন্স এভরিওয়্যার, মানে আপনি ফেস্টুন দেখতে পাচ্ছেন, পোস্টার দেখতে পাচ্ছেন, মানুষজন তাদের দেখতে পাচ্ছে। এখন আমি একটা নতুন প্রার্থী হিসেবে এত বড় একটা আসনে নিজেকে পরিচিত করালে আমার অবশ্যই পোস্টারের দ্বারস্থ হতে হবে, যদিও পোস্টার কালচারটা এখন আমরা পছন্দ নাই বা এটা হওয়া থাকা উচিত না, কিন্তু আমাকে প্রাইমারিলি কিছু পোস্টার কিন্তু করতে হয়েছে। এরপর এখন নির্বাচনের নিয়ম অনুযায়ী পোস্টার কেউ লাগাবেন না, সেটা অন্য জিনিস, কিন্তু ওই কিছু তাদের ওই জিনিসগুলো আমাকে কিন্তু রপ্ত করতে হয়েছে, কারণ আমার দুইটা প্রধান বড় বড় দল, একটা দলের বয়স 70 বছর আর একটা দলের বয়স 40-50 বছর, তার সাথে একটা টক্কর দিয়ে আমাকে এলাকায় কিন্তু একজন প্রার্থী হিসেবে, মানে ফর্মিডেবল ক্যান্ডিডেট হিসেবে নিজেকে স্টাবলিশ করতে হয়েছে। ফলে এই বাস্তবতাগুলো কিন্তু আছে। আপনারা তো প্রথমে বলেছিলেন এনসিপি এককভাবে নির্বাচন করবে, 300 আসনে ক্যান্ডিডেট দিবে, আপনারা 125 জনের নামও প্রকাশ করেছিলেন প্রাথমিক তালিকায়, এবং বলছিলেন পরবর্তীতে আরও ঘোষণা করা হবে। হঠাৎ করে আপনারা জামাতের সাথে জোটবদ্ধ হলেন কেন? যেটা নিয়ে আপনার এনসিপির ভিতরেই অনেক মানে আপত্তি, সমালোচনা, 1 ডজনের মতো এনসিপি নেতৃবৃন্দ পদত্যাগও করেছেন। না, এটা হচ্ছে আমরা একক নির্বাচনের কথা বলেছি, এটা সত্য। আবার আমরা এটাও বলেছি যে যদি আমরা জোট বা সমঝোতা করব না, এটা একেবারে হল অফ করে বলা যায় না, আমরা প্রয়োজন হলে করব। এখন এইবারে নির্বাচনের প্যাটার্নটা যদি আপনি দেখেন, কেউই আসলে একক নির্বাচন করছে না, কোনো দলই, তো মানে একটা মেরুকরণ হয়ে গেছে। এখন এনসিপি এককভাবে নির্বাচন করার ক্ষেত্রে একটা যে আমাদের যে নতুন সংগঠন হিসেবে মাত্র 6-7 মাসের একটা সংগঠন, আমাদের যে সাংগঠনিক শক্তি এবং এই নির্বাচনের অর্থ শক্তি, পেশি শক্তির যে দাপট থাকবে বলে বোঝা যাচ্ছে ইত্যাদির মধ্যে, আমরা শুধুমাত্র একটা ইমোশন নিয়ে নির্বাচনে নেমে গেলে খুব সম্ভাবনা ছিল যে আমাদের আসলে খুব খারাপ রেজাল্টের মানে মুখে পড়তে হতো। কেউ হয়তো আমাদের ভালো করতেন, বা একটা সারা দেশে আমাদের ন্যাশনালি একটা পার্সেন্টেজ অফ ভোট আছে, বিভিন্ন জরিপে দেখা যাচ্ছে 7-10%, নতুন দল হিসেবে খুব খারাপ না। কিন্তু কথা হচ্ছে যে আপনার আসন ভিত্তিক, আপনি সারা দেশে 7-10% ভোট পেলেও কিন্তু একটা আসন নাও পেতে পারেন, হতেই পারে, তাই না? ফলে আমাদের যেটা প্রধান প্রায়োরিটি ছিল যে এইবারের সংস্কারটা, আপনি জানেন যে গণভোটের পরেও কিন্তু এই সংসদটা কিছুদিন রিফর্ম অ্যাসেম্বলি হিসেবে কাজ করবে। ফলে আমাদের ওখানে প্রেজেন্স দরকার, কারণ আমরা সংস্কারের ক্ষেত্রে খুব মানে ভোকাল থাকতে চেয়েছি। তো সেইটা সম্ভব করতে হলে আমাদেরকে বিদ্যমান বাস্তবতায় জোটের বা কারো না কারোর সাথে একটা অ্যাটলিস্ট একটা ইলেকট্রাল অ্যালায়েন্সে যেতে হবে। আমি তার সাথে ডিফার করতে পারি নানা বিষয়ে, কিন্তু একটা ইলেকট্রাল অ্যালায়েন্সে গেলে আমাদের এই সম্ভাবনাটা বেড়ে যাবে। এবং সেই ক্ষেত্রে আমরা বিএনপি বা জামায়াত ইসলাম, দুইটা দল, জামায়াত ইসলাম নিয়ে অনেক ধরনের প্রশ্ন আছে, কিন্তু জামায়াত ইসলাম তো আর আমরা তো আর জামায়াত ইসলামকে রাজনীতিতে পুনর্বাসন করি নাই। জামায়াত ইসলাম বাংলাদেশের রাজনীতিতে আছে, এবং এই 5 তারিখের পরে তারা আরও মেইন স্ট্রিম হয়েছে। এবং এই জামায়াত ইসলামকে আপনি কিভাবে ডিল করবেন, এটা একটা বড় প্রশ্ন কিন্তু, কারণ আওয়ামী লীগ যেভাবে ডিল করতে চেয়েছে, গত 53 বছর ধরে এই দলটাকে যেভাবে ডিল করা হয়েছে, এটা কিন্তু প্রকারান্তরে এই দলকে শক্তিশালী করেছে। ফলে তাকে ডিল করা মানে হচ্ছে এই প্রথমত এই বাস্তবতাটা মেনে নেওয়া যে এটা আমাদের এই সমাজে আছে, তাকে নিয়ে যে ঐতিহাসিক প্রশ্নগুলো আছে সেগুলোর ক্ষেত্রে সবসময় তাকে অ্যাকাউন্টেবল করা, এবং তার কাছ থেকে সেটা একটা ক্ল্যারিফিকেশন আমরা অবশ্যই ডিজার্ভ করি। এর বাইরে তাকে ওই অ্যানাহিলেট করতে চাওয়ার যে মানসিকতা, এটা থেকে সরে আসা উচিত, কারণ তারা ডিপলি রুটেড ইন আওয়ার সোসাইটি। ফলে এনসিপি তো তাদেরকে এখানে প্রতিষ্ঠিত করে নাই, বরং এনসিপি তাদের সাথে একটা সাময়িক বা একটা সময়ের জন্য একটা সমঝোতা বা জোটের মধ্যে এসেছে, এবং সেইটা করার আসলে যে বিদ্যমান যে পরিস্থিতিটা তৈরি হয়েছিল সেটা ছাড়া অন্য কোনো বিকল্প ছিল না। রাজনৈতিক
কোনো সুবিধার জন্যই গিয়েছেন আপনারা বলতে সুবিধা না, চাচ্ছেন? সুবিধা কেন না, সুবিধা না, শক্তি বৃদ্ধি করার জন্য আপনি কারণ যেহেতু তাদের কার শক্তি বৃদ্ধি হলো? এনসিপির শক্তি বৃদ্ধি হলো না জামাত ইসলামীর শক্তি বৃদ্ধি হলো? ডেফিনেটলি উভয় পক্ষেরই লাভ হয়েছে এখানে। এবং আপনি বিভিন্ন জরিপে দেখা যাচ্ছে যে এনসিপি এবং জামায়াতের এই জোট হওয়ার পরে এই জোটে কিন্তু ভোট পার্সেন্টেজ বেড়েছে। এবং জামায়াত ইসলাম নিয়ে যদি কারো কোনো আপত্তি থাকে, তার রাজনীতি নিয়ে যদি কোনো সমালোচনা থাকে, সেটা করার রাস্তা তো আমাদের সবসময় আছে। তারাও এখন যে রাজনীতির কথা বলছে এটা কিন্তু কোনো ইসলামিক থিওক্রেটিক বা শরিয়া ভিত্তিক রাষ্ট্র তারা করবে এই কথা তারা বলে না। এবং সেরকম কোনো কমিটমেন্টও আমাদের সাথে হয় নাই। এখানে বিভিন্ন দলের সাথে আমাদের একটাই কমিটমেন্ট হয়েছে যে আমরা সংস্কারটাকে মাথায় রাখবো এবং একটা কল্যাণ রাষ্ট্রের জন্য যে সকল এজেন্ডা, এটা আপনি যদি তারা কোনো ইশতেহার প্রকাশ করে সেখানেই দেখতে পাবেন। জামাতে ইসলামীতে আপনাদের জোটবদ্ধ হওয়াকে কেন্দ্র করে এনসিপিতে যারা পদত্যাগ করেছিলেন তাদের কি আবার আপনারা ফিরিয়ে আনার কোনো উদ্যোগ নিচ্ছেন? দেখুন, এখানে দুটো জিনিস। একটা হলো যে রিজার্ভেশন অনেকের ছিল, তারা পিটিশন করেছে দলের প্রধানের কাছে। এটা একটা খুব ডেমোক্রেটিক চর্চা, এটা নিয়ে কোনো দোষের কিছু নাই। এর বাইরে কেউ ব্যক্তিগত জায়গা থেকে পদত্যাগ করেছে। এখনও পদত্যাগকারীদের কারো পদত্যাগ আমরা আনুষ্ঠানিকভাবে গ্রহণ করার আগে তাদেরকে আমরা বলেছি যে আপনারা আবার পুনর্বিবেচনা করতে পারেন, বিকজ দিস ইজ আওয়ার স্ট্যান্ড। এবং আমরা আমাদের পলিটিক্সটা কখনো রেখেই আসলে এই জোটে বা অ্যালায়েন্সে যুক্ত হয়েছি। আপনারা যদি আপনাদের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে চান, সেক্ষেত্রে দল সর্বোচ্চ ইতিবাচক মনোভাব দেখাবে। তো দুই একজন মানে পুনর্বিবেচনা করছে। আবার যারা দল পদত্যাগ করে নাই কিন্তু জামায়াতের সাথে যাওয়ার ব্যাপারে রিজার্ভেশন ছিল, তাদের কেউ কিন্তু এখন আবার কিছুটা স্বাভাবিক বা আচরণ করছে। জামাত ইসলামীর সাথে আপনাদের আসন বন্টন বা বাংলা ভাষায় যেটা বলা হয় সিট শেয়ারিং, আসন ভাগাভাগি, সেটা কি সম্পূর্ণ হয়েছে? এনসিপি কতগুলো আসন পাচ্ছে? এনসিপি ন্যূনতম 30টা আসন পাবে জামায়াত ইসলামের সাথে এই অ্যালায়েন্সে। আমরা 44 জন আমাদের মনোনয়ন ড্রপ করেছে। তার মধ্যে বিভিন্ন জায়গার হিসাব, প্রত্যেকটা দলেরই তো কাজ আছে প্রত্যেকটা আসনে। সেখান থেকে আমরা সবচেয়ে ভালো যে সকল আসনে আমরা এগিয়ে আছি, এরকম 30টা আসনে আমার তাদের সাথে নেগোসিয়েশন হবে। আপনাদের প্রার্থী তাহলে শুধু এই 30টা আসনেই থাকবে নাকি 30টার বাইরে আরো আসনে থাকবে? 30টা আসনেই থাকবে। 30-এর বাইরে আপনাদের কোনো প্রার্থী থাকবে না? বাকি আসনগুলোতে আপনারা ওই জোটের পক্ষে ক্যাম্পেইন করবেন? জোটের পক্ষে ক্যাম্পেইন হবে, গণভোটের ক্যাম্পেইন হবে। মোস্ট ইম্পর্টেন্টলি গণভোটের ক্যাম্পেইন করবে। আমরা 270টা আসনে 270 জন অ্যাম্বাসেডর নিয়োগ করছি যারা আসলে গণভোটটাকে নিয়ে মাঠে নামবে। এর বাইরে তো অবশ্যই জোটে যেহেতু আমরা আছি, 30টা আসনে যেহেতু আমরা জোট সঙ্গীদের সহযোগিতা নিচ্ছি, ওই সকল জায়গায় তো আমাদেরকে জোটকে সহযোগিতা করতেই হবে। বিদ্যমান পরিস্থিতিতে আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং রাজনৈতিক পরিস্থিতি যেভাবে আছে, এই পরিস্থিতিতে আপনি সারওয়ার তুষার এখন ধরুন এনসিপির কেউ না, আপনি একজন নিউট্রাল অবজেক্টিভ পলিটিক্যাল অ্যানালিস্ট, রাজনৈতিক বিশ্লেষক। আপনার কাছে আমি জানতে চাই যেটা হলো যে আগামী নির্বাচনটা তাহলে কেমন নির্বাচন হতে যাচ্ছে? আগামী নির্বাচনে বাংলাদেশে দুইটা জোটকে মাথায় রেখে যদি আপনি আপনার বিশ্লেষণটা করেন। দুইটা জোটের কথা মাথায় রেখেই বলছি। এবং মানে সাধারণত বাংলাদেশের যে নির্বাচনগুলো এমনকি ফেয়ার হয়েছে, ওই নির্বাচনগুলো কিন্তু সহিংসতা মুক্ত ছিল না, কিংবা কিছু কিছু ক্ষেত্রে অনেক জায়গায় প্রশ্ন তৈরি হয়েছে। তার বাইরে আমরা পুরোপুরি চলে আসতে পেরেছি এরকম বাস্তবতা আমাদের নাই। এখনও অনেকগুলো আসন গোয়েন্দাদের রিপোর্টে দেখা যাচ্ছে যে বেশিরভাগ আসনই ঝুঁকিপূর্ণ কেন্দ্র ঝুঁকিপূর্ণ। এবং বিভিন্ন জায়গায় স্থানীয় পর্যায়ে জনগণকে ভয় দেখানো হচ্ছে, ভীতি দেখানো হচ্ছে যে কাকে কোন মার্কায় ভোট দিবেন এটা কিন্তু সিসিটিভি ক্যামেরায় দেখা যাবে, ফলে আমরা কিন্তু সেই মোতাবেক ব্যবস্থা নেব, এগুলো বলা হচ্ছে। এবং জনগণের মধ্যে আমি যেটা দেখতে পাই যে কনফিডেন্স নাই, আস্থা নাই যে একটা ভালো ভোট হবে এবং তারা নির্বিঘ্নে ভোট দিয়ে আসতে পারবে। এখন ধরেন কিছু নাও যদি হয়, এই পরিস্থিতি যদি অপরিবর্তিত থাকে, তাহলে এটার ইফেক্টটা পড়বে মানে একেবারে 100% ইফেক্ট পড়বে আপনার ভোটার টার্ন আউটে, যে কি জানি কি হয় আমি যাব না। কিন্তু যদি সরকার একটা সেরকম কিছু ব্যবস্থা নিয়ে, এটা তো শুধু প্রধান উপদেষ্টা ঢাকায় বসে বললে হবে না, কিছু ব্যবস্থা নিয়ে আপনার জনগণের মধ্যে আস্থাটা আনতে হবে যে ওকে আমরা এই অস্ত্র উদ্ধার করছি, আমরা এই সন্ত্রাসীদের গ্রেফতার করছি, তার ফলে জনগণ ধারণা পাবে যে ওকে যাক আমি তাহলে নির্বিঘ্নে ভোটটা দিতে পারবো। কিন্তু সেই পরিবেশটা কিন্তু সরকার তৈরি করতে পারে নাই। এখনও জনগণ প্রশ্ন করে যে নির্বাচন হবে। এটা খুব আমার কাছে আশ্চর্য লাগে। আমরা চাই দোয়া চাইতে, আমরা চাই গণভোটের পক্ষে ক্যাম্পেইন করতে, আমরা চাই ভোট চাইতে, জনগণ আমাদের প্রশ্ন করে নির্বাচন হবে কিনা। তখন আমরা তাদেরকে আশ্বস্ত করি অবশ্যই নির্বাচন হবে। কিন্তু এই ক্ষেত্রে সরকারের যতটা আরও তৎপরতা দেখানো দরকার ছিল, সেই তৎপরতা কিন্তু দেখা যাচ্ছে না। আপনাকে জাস্ট একটা ইনফরমেশন হিসেবে দিয়ে রাখি, বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে শান্তিপূর্ণ নির্বাচন হয়েছিল 2024 সালের 7ই জানুয়ারি। এত শান্তিপূর্ণ নির্বাচন বাংলাদেশের ইতিহাসে কখনো আমরা বলি এটা অবাধ নির্বাচন হয়েছে, এত শান্তিপূর্ণ মানে পিসফুল। ওই দিন একটা ককটেল পর্যন্ত বিস্ফোরণ হয়নি, কোনো ভোট কেন্দ্র দখল হয়েছে এরকম কোনো খবর আমরা পাইনি। সো এত পিসফুল ইলেকশন কখনো হয়নি। তো যেটা নিয়ে আমরা আসলে আলোচনা করছিলাম, আমরা নির্বাচনী পরিবেশ, নির্বাচনী ব্যবস্থা, এবং আপনি এখন একজন রাজনৈতিক বিশ্লেষকের আসনে বসে আছেন। দুইটা জোটের যে ব্যাটল হতে যাচ্ছে, বিএনপি লেড অ্যালায়েন্স অ্যান্ড জামাত লেড অ্যালায়েন্স, আপনি মাঠে ময়দানে ঘুরছেন, লোকজনের সাথে কথাও বলছেন। আমরা হাইপোথেটিক্যালি যদি যাই যে ধরেন আপনার জামাত লেড অ্যালায়েন্স
ইলেকশনে জয়লাভ করলো। সরকার হিসেবে জামাত-লেড অ্যালায়েন্সের প্রধানমন্ত্রী জামাতের আমির যিনি আছেন তার নাম আসছে, তিনি হবেন। বিএনপি লেড অ্যালায়েন্স অবভিয়াসলি তখন অপোজিশন বেঞ্চে বসবে। ওই পার্লামেন্টের চেহারাটা, সরকারের চেহারাটা কেমন হতে পারে? আমি মনে করি ভালো হবে। জামায়াতে ইসলাম এই অ্যালায়েন্সটা যদি সরকার গঠন করে তাহলে তাদেরকে আসলে ওই কমিটমেন্টগুলো দিয়ে তারা সরকারে যাচ্ছে, সেই কমিটমেন্টগুলো রক্ষা করতে হবে। এখানে কোনো ধরনের ব্যত্যয় ঘটানো যাবে না। অন দ্য আদার হ্যান্ড বিএনপির উচিত হবে সরকারকে যথেষ্ট পরিমাণ সমালোচনা করে তাকে চাপে রাখা। এবং বিএনপির তো কিছু কিছু বিষয়ে এটা একটা ডিলেমা তৈরি হবে একটা জায়গায়, যে বিএনপির তো এমনিতেই সংস্কারের কিছু কিছু বিষয়ে দ্বিমত আছে। তো বিরোধী দলের সাধারণত কাজ হচ্ছে সরকার যদি সংস্কার করতে না চায় তাহলে সরকারকে চেপে সংস্কার করানো, কিন্তু বিএনপি তখন কী করবে, এটা একটা পরিস্থিতি তৈরি হবে নতুন। বাট জামায়াত ইসলাম সহ এই জোটের সঙ্গীরা কিন্তু সংস্কারের ব্যাপারে তারা যথেষ্ট পরিমাণ বলেছে যে প্রায় প্রত্যেকটা সংস্কার তারা মেনে নিয়েছে। ফলে তাদের কাজ থাকবে যে ওইগুলো আর কোনো ধরনের প্রতিবন্ধকতা ছাড়াই দ্রুততম সময়ের মধ্যে সেগুলো বাস্তবায়ন করে ফেলা। এটা যদি তারা করতে পারে এবং মানুষকে মতাদর্শিক ডিবেটের মধ্যে না ঢুকিয়ে মানুষের ডে টু ডে লাইফের যে সার্ভিসগুলো, কর্মসংস্থান, শিক্ষা, চিকিৎসা, এই সমস্ত বিষয়ে তাদের একেবারে জেনুইন পরিকল্পনা কি, এগুলো মানুষকে হাজির করে সেগুলো বাস্তবায়নে তাকে বলতে হবে যে আমি 100 দিন এটা করব, আমি 6 মাস এটা করব, এবং আমি 1 বছর এটা করব, এবং এটা করে করে তাকে আসলে বারবার পরীক্ষায় আসলে উতরাতে হবে। আমার এখানে একটা সম্পূরক প্রশ্ন আছে। আপনি আবার এনসিপি যুগ্ম আহ্বায়ক সারওয়ার তুষার হয়ে যান। আমার প্রশ্নটা হলো, জামাতের কমিটমেন্টের কথা বলছেন, নির্বাচনে যে ইশতেহার হবে, আপনাদের জোটের পক্ষ থেকে কোনো কমন ইশতেহার হবে নাকি প্রত্যেকটা দল আলাদা আলাদাভাবে তাদের ইশতেহার দিবে? প্রত্যেকটা দলের আলাদা আলাদা ইশতেহার থাকবে, এর বাইরে একটা কিছু কমন এগ্রিমেন্টে আসবে যে এই জোট সরকার গঠন করলে মিনিমাম এই 15-20টা বিভিন্ন সেক্টরে, এই মিডিয়ার ক্ষেত্রে, শিক্ষার ক্ষেত্রে, চাকরির ক্ষেত্রে, এরকম কালচারের ক্ষেত্রে, সমস্ত দিক বা সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার ক্ষেত্রে তাদের পরিকল্পনাগুলো কী কী, সেগুলোর ক্ষেত্রে তারা একটা মিনিমাম একটা বাউন্ডারি সেট করবে যে আমরা এই শর্তের ভিত্তিতে এই জোটে আছি, আমরা কেউ এটা ভায়োলেট করবো না, আপনার দলীয় রাজনীতি আপনার কাছে, আমারটা আমার কাছে, কিন্তু এইটুকু হচ্ছে যেটা আমরা দল আলাদা আলাদা তাদের ইশতেহারও দিবে, সেটা দেবে। প্রত্যেকটা দল আলাদা আলাদা ইশতেহার দেবে, যার মধ্যে দিয়ে তাদের রাষ্ট্র প্রকল্প এবং পরিকল্পনা প্রকাশিত হবে। এর বাইরে এই জোট যদি সরকার গঠন করে তাহলে তারা কোন জিনিসগুলোকে অগ্রাধিকার দেবে সেটারও একটা বাউন্ডারি সেট করা হবে। দুটো জিনিসই থাকবে। ওকে, এবার আপনি আবার ফিরে আসুন আপনার ওই যে রাজনৈতিক বিশ্লেষকের অবস্থায়, যে আলোচনাটা আমরা শুরু করেছিলাম। ধরুন আগামী নির্বাচনে বিএনপি নেতৃত্বাধীন যে জোট আছে সেই জোট জয়লাভ করলো, সরকার গঠন করলো, তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন। জামাতের যে জোট আছে, আপনারা আছেন, এটা অবভিয়াসলি তখন অপোজিশন বেঞ্চে যাবেন। তো সেই পার্লামেন্ট সরকারের প্রকৃতি, ম্যান্ডেট, চ্যালেঞ্জ কীরকম হবে? এটাও একটা ভালো মানে পার্লামেন্ট হবে বলে আমার ধারণা। কারণ হচ্ছে যে এখানে অপোজিশনে অনেক সম্ভাবনাময় পার্লামেন্টারিয়ানকে আমি কল্পনা করতে পারি যারা থাকবেন, এবং তারা বিএনপি সরকারকে যথেষ্ট পরিমাণ এক্ষেত্রে বাধ্য করতে পারবে যে আপনার এই জিনিসগুলো করার কথা। এবং বিএনপি যে সকল প্রতিশ্রুতি দিয়ে সরকার গঠন করবে সেগুলোর কোথায় কোথায়, সেগুলোর খামতিগুলো কোথায়। যেমন এখন তারা একটা ফ্যামিলি কার্ডের একটা কথা বলছে। এই ফ্যামিলি কার্ডটা একটা শুনতে খুব লুক্রেটিভ, কিন্তু এটা কিন্তু কিছু প্রবলেম আছে যে আপনি ফ্যামিলি কার্ডটা যে এত মানুষকে দেবেন, এই টাকাটা আপনি কিভাবে অর্জন করবেন, কিভাবে আপনি মানে সরকারের কাছে আসবে, তাহলে কি আপনি আবার করের বোঝা বাড়িয়ে দেবেন কিনা, এই যে জেনুইন সমালোচনাগুলো এগুলো বিরোধী দল তুলতে পারবে। তখন কিন্তু বিএনপি করে অ্যাড্রেস করতে হবে। আমি বিশ্বাস করি যে টকশো এবং পার্লামেন্ট এই দুটোতে যদি প্রশ্ন করার কালচারটা আমরা তৈরি করতে পারি তাহলে কিন্তু আপনাকে কিন্তু প্রশ্ন ফেস করে আগাইতে হবে। এটা অন্য কোনো বিকল্প নেই। আপনি বলতে পারবেন না যে না আমি এই প্রশ্ন শুনবো না, আপনার এই প্রশ্ন শুনবো না। ফলে প্রশ্ন অ্যাড্রেস করে যখন আপনি আগাবেন তখন আপনিও বেটার পারফর্ম করবেন। হুএভার ফর্মস দি গভর্নমেন্ট, এটা জামাত লেড সরকারি হোক আর বিএনপি লেড সরকারি হোক, যারাই হোক, তারা কিন্তু আসলে এই আপনার বিরোধী দল এবং সমালোচক যারা আছে তাদের প্রশ্নগুলোকে, এই যেমন একটা প্রশ্ন এখন খুব বড়ভাবে আসছে যে 5% নারী, এটা আপনারা রাখলেন না কেন, এটা কিন্তু একটা চাপ দলগুলোর উপরে। বিদেশি পর্যবেক্ষকরা এই প্রশ্নগুলো করছেন আমাদেরকে, মাইনরিটি পার্সেন্টেজ কীরকম আছে, এই প্রশ্নগুলো আসছে। এইগুলো এই ধরনের প্রশ্ন, অর্থাৎ ইনক্লুসিভিটি যেখানেই ব্যত্যয় ঘটবে, ইনক্লুসিভ হবে না, সেখানেই যখন আমরা প্রশ্নটা রাখবো তখন কিন্তু এখন আর ওই বাস্তবতা নাই। জেনজির সাইকোলজি কমপ্লিটলি চেঞ্জ হয়ে গেছে যে আপনি তাকে সম্পূর্ণ অবজ্ঞা করে বলবেন যে না আমি আমার মতো করে চলবে, এটা সম্ভব হবে না। ফলে আপনাকে এটা অ্যাড্রেস করে দেখাতে হবে যে না আমি তোমার অভাব অনুভূতিগুলোর প্রতি সহনশীল বা সহানুভূতিশীল। আগামী নির্বাচনের আগে বা নির্বাচনের দিনে মব ভায়োলেন্স যেটা আলোচনায় আছে, এটা কোনো থ্রেট হিসেবে সাডেনলি হাজির হওয়ার কোনো আশঙ্কা আছে কিনা? না, মব ভায়োলেন্স আগামী নির্বাচনের জন্য প্রধান সমস্যা আমি এটা মনে করি না। আমি প্রধান সমস্যা মনে করি রাজনৈতিক দলগুলোর যে কেন্দ্র দখল করার প্রবণতা। এটা আমি নিজে যেহেতু একটা আসন ধরে কাজ করছি, আমি এটা টের পাচ্ছি যে এটা একটা প্রধান চ্যালেঞ্জ হবে, যে কিভাবে সেই ক্ষেত্রে প্রশাসনের ভূমিকাটা কী হবে। এটাকে তো আমরা ধরেন মব বলবো কি জানি না, কারণ রাজনৈতিক দল যখন করে তখন সেটাকে মব বলা হয় না, কিন্তু প্রধানত কিন্তু রাজনৈতিক দলগুলোর দ্বারাই আসলে ভোট কেন্দ্র
বিপদের বা ঝুঁকির মুখে পড়তে পারে। তো সেইটাকে ঠেকানোর জন্য রাজনৈতিক দলগুলো যেমন কমিটমেন্ট দরকার যে আমরা এবার শুধু নিজেরা জেতার চেষ্টা করব তা না, আমরা এবার মানে ভোটাধিকার, জনগণের ভোটাধিকারটা প্রতিষ্ঠা করার জন্য একটা শান্তিপূর্ণ পরিবেশ তৈরি করার ক্ষেত্রে সহযোগিতা করবো। আর ইলেকশন কমিশন কিংবা সরকারের রাজনৈতিক দলগুলোর উপর বেশি নির্ভর করা যাবে না। তারা আমি দেখি প্রায় সময় বলে যে আপনাদের ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব হবে না, কিন্তু আমার কথা হচ্ছে যে যারা প্রাইমারিলি সুষ্ঠু নির্বাচনের প্রতিপক্ষ, কারণ সুষ্ঠু নির্বাচন ভণ্ডুল করলে কারা করবে? জনগণ তো করবে না, রাজনৈতিক দলগুলোই করবে। তা আপনি তাদের উপর বেশি নির্ভর করতে আসলে পারবেন না। আপনার ওই মেকানিজম থাকতে হবে যে তারা যারাই আসলে সুষ্ঠু নির্বাচনকে বানচাল করতে চাইবে আমরা তাদেরকে এনিহাও বল প্রয়োগ করে হলেও ঠেকাবো, জনগণকে আমরা ওই পরিবেশটা তৈরি করে দেবো। এটা সরকার এবং নির্বাচন কমিশনের কমিটমেন্ট থাকতে হবে। তো নির্বাচন আসলে কেন আমাদের এখানে একটা যুদ্ধ ভাব মনে হয়? আমরা সাধারণ জনগণ ভোট কেন্দ্রে যাব, ভোট দিয়ে চলে আসব, আমার যাকে খুশি তাকে ভোট দিব, আমার বাড়ির পাশে স্কুলের ভোট কেন্দ্র, এর এত সিকিউরিটি দরকার কি? এটা তো অন্য কোনো দেশের লোকজন এসে আমার ভোট লুটপাট করছে না। তাহলে এই রাজনৈতিক দলগুলোর উপরে আমরা জনগণ যারা আস্থা রাখবো কিভাবে? না, ডেফিনেটলি এটা একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমাদের পলিটিক্যাল কালচার তো এখন এটা অ্যালাউ করে না, কিন্তু একটা যুদ্ধ পরিবেশ তৈরি হয়ে যায়। মানে জেতাটা একেবারে সবাই সবার জীবন মরণের প্রশ্ন আকারে নিয়ে নেয়, কারণ যিনি জিতছেন তিনিই জিতছেন, বাকিরা কিন্তু একেবারে তাদের কোনো আর অস্তিত্ব থাকছে না। এরকম একটা বাস্তবতার কারণে সবাই সবার সর্বশক্তি নিয়োগ করতে চায়। কিন্তু আমরা যদি যারা হেরে যাচ্ছে, ধরেন আপনি একটা এলাকার কথা চিন্তা করেন, একটা এলাকায় 5 লাখ ভোট হলে 4 লাখ ভোট কাস্ট হলো, আপনি জিতেছেন, আপনি 2.5 লাখ ভোট পেয়েছেন, আর যিনি হেরেছেন তিনি 1.5 লাখ ভোট পেয়েছেন। তাহলে 1.5 লাখ মানুষ তো একটা লোককে সমর্থন করে, তারও তো একটা জায়গা থাকা উচিত কোনো না কোনোভাবে। ওই স্থানীয় প্রশাসনের ক্ষেত্রে, পরিচালনার ক্ষেত্রে তাকে একটা জায়গা দেওয়া উচিত কোনো না কোনোভাবে। এটা যদি এই সহাবস্থানের কালচারটা যদি থাকতো, তাহলে কিন্তু আর সবাই এরকম করে যুদ্ধাঙ্গী একটা উইনার টেকস অল এই কালচার থেকে আমাদের বের হয়ে আসতে হবে। ডেফিনেটলি এটা থেকে বের হয়ে আসতে হবে। এটা আছে বলেই কিন্তু আপনি আপনার সর্বশক্তি এবং বাই হুক অর বাই ক্রুক আপনি ওই জায়গাটা প্রায় ছিনিয়ে নেওয়ার মতো মানুষ। হ্যাঁ, আপনার কাছে আরেকটা প্রশ্ন আমি জানতে চাই, আমরা শেষ দিকে চলে আসছি আলোচনার, সেটা হলো আপনি আবার রাজনৈতিক বিশ্লেষক হিসেবে যদি মাঠে ময়দানের আপনার অ্যানালাইসিস যদি বলেন, দুইটা জোটের কম্পিটিশন, এটা কি হাড্ডাহাড্ডি নেক টু নেক ফাইটের কোনো পসিবিলিটি পটেনশিয়ালিটি আছে, নাকি নির্বাচন একতরফা হয়ে যেতে পারে? একতরফা নির্বাচন হবে না। জনগণ এবার বিকল্প চাচ্ছে, এবং জনগণ আসলে বড় দল, বড় মার্কা, প্রতিষ্ঠিত প্রার্থী এসব এবার দেখছেন। এবার মার্কা, প্রার্থীর ইমেজ, প্রার্থীর কমিটমেন্ট সব কিছু মিলিয়েই এবার হবে। ফলে আমি মনে করি যারাই সরকার গঠন করবে তার 2/3 পাবে না, এবং 2/3 না পাওয়াটা আমাদের গণতন্ত্রের জন্য একটা সুসংবাদ। আপনার একটা হেলদি গভর্নমেন্টের জন্য আপনি জানেন যে আইন প্রণয়ন করার জন্য, সাধারণ যে কোনো আইন প্রণয়ন করার জন্য 60 জনের কোরাম যথেষ্ট পার্লামেন্টে। আর আপনার সেখানে 160 to 170 আসন থাকলে যে কোনো আইন আপনি করে ফেলতে পারবেন। আর ভালো বড় কোনো ধরনের কনস্টিটিউশনাল রিফর্মের ক্ষেত্রে আপনি 30-35 জন পেয়ে যাবেন, এটা বড় বিষয় না। ফলে আমি চাই যে 2/3 কম নিয়ে একটা দল, যে কোনো দল সরকার গঠন করুক, তাতে এবং মানে অন্তত 70-80 থেকে 100 জন বিরোধী দলীয় সংসদ সদস্য থাকুক, তাহলে আমাদের পার্লামেন্টটা যে বাংলাদেশের ইতিহাসে একটা পার্লামেন্ট ইলেকশনে সবচেয়ে বড় বিরোধী দল হয়েছিল 1996 সালের 12 জুনের নির্বাচনে, যেবার বিএনপি 116টা আসন পেয়েছে। এত বড় অপোজিশন পার্টি বাংলাদেশের পার্লামেন্টের হিস্ট্রিতে কখনো এত বড় অপোজিশন বেঞ্চ আমরা পাই নাই। আরেকটা বিষয় আমরা একটু জানতে চাই, সেটা হলো আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ, নির্বাচনে নাই। ওর কিছু ভোটার আছে, কিছু ভোট ব্যাংক আছে, এটা অনেকেই ডিবেট করে, কেউ বলে 5% হতে পারে, 10% হতে পারে, 20% হতে পারে, বাট একটা ভোট তো আছে। এই ভোটগুলো কোন বাক্সে যেতে পারে? এই ভোটগুলো পুরোটা যে শেখ হাসিনার নির্দেশ মোতাবেক কাজ করবে এরকম আমার কাছে মনে হয় নাই। বিভিন্ন জায়গায় গিয়ে ওখানকার স্থানীয় ইকুয়েশন অনুযায়ী অনেকগুলো ইকুয়েশন এখানে কাজ করছে। কারা তাদেরকে নিরাপত্তা দেবে, কারা তাদেরকে শান্তিতে থাকতে দেবে, কারা তাদেরকে বেটার কনভিন্স করতে পারছে, এবং ওই আসনের প্রার্থীর ব্যাপারে তাদের মনোভাব, সব কিছু মিলিয়ে আসলে ভোটগুলো যাবে। ফলে এই ভোটগুলো আমি মনে করি যে ডিস্ট্রিবিউটেড হবে। মানে কিছু ভোট বিএনপির দিকে যাবে, কিছু ভোট এই অ্যালায়েন্স, জামায়াত অ্যালায়েন্সের দিকে যাবে, কিছু ভোট এমনকি এনসিপিকে দেওয়া হবে, কিছু ভোট অন্যান্য দল পাবে। সব মিলিয়ে এই ভোটগুলো ছড়িয়ে ছিটিয়ে যাবে, এবং আমি এটাকে ভালোভাবেই মনে করি, ভালো হিসাবে দেখি। এবং এই ভোট দেওয়ার মাধ্যমে মানে আওয়ামী লীগের ভোটার তারা এটা আর কিন্তু থাকবে না। তারা মানে তাদের এক ধরনের আমি বলবো যে ওই ট্রানজিশন ঘটে গেল, এবং এটা দরকার আছে। জাতীয় পার্টি গত 1 বছর ধরে নানা চাপের মধ্যে ছিল, তার কে বাতিল করা হোক এরকম দাবিতে আন্দোলন পর্যন্ত হয়েছে। সরকার, নির্বাচন কমিশনের যত সংলাপ সংক্রান্ত আলাপ আলোচনা ছিল, কোথাও তাদেরকে ইনভাইট করা হয়নি। বাট সর্বশেষ যেটা হয়েছে, তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পেরেছে, 245 বা 200-র বেশি প্রার্থীও দিয়েছে। এটার রাজনৈতিক কোনো তাৎপর্য আছে কিনা?
জাতীয় পার্টির ক্ষেত্রে আমরা তো কিছু রিজার্ভেশন দেখিয়েছি এবং আমরা বলেছি এখনও জুলাই কেন্দ্রিক অনেকগুলো সংগঠন তাদের যেন নির্বাচনে অংশ নিতে না দেওয়া হয় সেই দাবি জানিয়ে এসেছে, কারণ তাদের সুনির্দিষ্ট তাদের বিরুদ্ধে অভিযোগ আছে বিগত নির্বাচনগুলোতে। এখন তবু তারা নির্বাচনে অংশ নিচ্ছে। এরা আমি মনে করি যে যে সকল আসনে তারা আছে ওই সকল আসনে এটা একটা সংকট তৈরি করতে পারে, কারণ অন্যান্য দলের সাথে তাদের একটা সংঘাতের পরিস্থিতি তৈরি হতে পারে। এটা কিভাবে প্রশাসন সামাল দেবে সেটা একটা চিন্তার বিষয়। তবে তাদেরকে একটা সর্বদলীয় ঐক্য হওয়া উচিত ছিল, তাদেরকে এবার অংশগ্রহণ না নেওয়ার ক্ষেত্রে, কিন্তু সেটা তো আর শেষ পর্যন্ত হলো না। আওয়ামী লীগের ভোটগুলো কি তাদের দিকে যেতে পারে? নট নেসেসারিলি, কারণ যারা আওয়ামী লীগের ভোটার তারা অত্যন্ত প্র্যাকটিক্যাল ভোটার আমি মনে করি। তারা যারা সরকার গঠন করতে পারবে, যারা ওই আসনে পার্লামেন্টারিয়ান হতে পারবে, সংসদ সদস্য হতে পারবে, তাদেরকে ভোট দেবে। ফলে যেখানে যে সকল জায়গায় জাতীয় পার্টির জেতার সম্ভাবনা আছে, দুই একটা আসনে যদি এরকম থাকে, সেখানে হয়তো এটা হতে পারে, কিন্তু ওভারঅল একেবারে আইডিওলজিক্যাল সিদ্ধান্ত নিয়ে সব ভোট জাতীয় পার্টির দিকে যাবে এরকম আমার কাছে মনে হয় না। লাস্ট কোশ্চেন, নতুন সংসদের সামনে কি কি চ্যালেঞ্জ অপেক্ষা করছে? প্রধান চ্যালেঞ্জ হচ্ছে দেশটাকে স্টেবল রাখা। অ্যাট দ্য সেম টাইম এখানে দুটো জিনিস, একটা হলো আমাদের দেশের মানুষ এখন স্থিতিশীলতা চাচ্ছে, মানে আর হাঙ্গামা না, আর কোনো মানে বড় ধরনের কোনো টেনশন না, দেশটা স্ট্যাবিলিটির দিকে থাকুক এটা চাচ্ছে। অ্যাট দ্য সেম টাইম বাংলাদেশের মানুষ পরিবর্তনও চাচ্ছে। এই পরিবর্তন এবং স্ট্যাবিলিটি এই দুটোকে একসাথে মেনটেন করা এবং দুটোকেই সমান গুরুত্ব দিয়ে এগিয়ে নিয়ে যাওয়া। আগের মতো না যে উন্নয়ন চাইলে গণতন্ত্র স্যাক্রিফাইস করেন, গণতন্ত্র চাইলে উন্নয়ন হবে না, সেটা না। স্ট্যাবিলিটি এবং পরিবর্তন দুটোকে একসাথে সমান তালে এগিয়ে নিয়ে যাওয়া, এবং পরিবর্তনটা খুব ড্রাস্টিক কোনো পরিবর্তন না যে একেবারে বৈপ্লবিক কায়দায় পরিবর্তন দরকার নেই। স্ট্যাবিলিটির সাথে সাথে আস্তে গ্র্যাজুয়াল পরিবর্তন, প্রগ্রেসিভ রিফর্ম যেগুলোকে আমরা বলি, সেই পরিবর্তন করা, এই দুটোকে একসাথে মেনটেন করে আগামী 5 বছরে পার্লামেন্টটাকে ফাংশনাল রাখা, এটা হবে প্রধান চ্যালেঞ্জ। সারোয়ার তুষার, আমাদের আলোচনায় অংশ নেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আপনি ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। ধন্যবাদ আপনাকে। ডিয়ার ভিউয়ার্স, আমাদের সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন।